তো আমাদের আগের এই সেটটা যেখান থেকে আমরা শেষ করেছিলাম যেই পর্যন্ত, তারপর থেকে এখানে স্টার্ট করছি আমরা। তো ভেদের অঙ্ক দিয়ে এই সেটটা স্টার্ট করছি আমরা। চলো শুরু করা যাক। এক্স প্রপোর্শনাল ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল জেড হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই যেটা আছে ওটাকে আমরা লিখতে পারি এক্স সমান কে ওয়াই। প্রপোর্শনাল চিহ্ন উঠলে সমান আসবে আর একটা সাথে ধ্রুবক চলে আসবে, যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, একটা অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার? এবার দেখো সিমিলারলি ওয়াই প্রপোর্শনাল যেটা আছে, তো এটাকেও আমরা লিখতে পারি ওয়াই সমান, আচ্ছা এখানে দেখো যেহেতু এটা কে ধরেছি তো এখানে আমি অন্য কিছু একটা ধরে নিচ্ছি, এম ধরে নিলাম, অথবা তুমি কে ওয়ান কে টু ধরতে পারো, নো প্রবলেম। তাহলে যা ধরবে ধ্রুবক সেটাকে তোমাকে লিখে দিতে হবে একটা অশূন্য ভেদ ধ্রুবক। দেখো অনেক সেটে আমি কিন্তু এটা লিখছি না, কারণ সময় বাঁচানোর জন্য এবং স্পেসটা রাখার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই লিখবে এগুলো, ঠিক আছে? দেখো এবারে আমাদেরকে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এগুলোকে করতে হবে। ঠিক আছে, তার আগে দেখো ওয়াইয়ের মানটাকে আমরা এখানে এক্সের জায়গায় বসিয়ে দেবো, দিলে কি পেয়ে যাবো, দেখো কে ইন্টু ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো এম জেড। ঠিক আছে, অর্থাৎ এক্সের মান পেয়ে গেলাম কে এম জেড। আর এই কে এমটাকে একটা অন্য ধ্রুবক দিয়ে দিচ্ছি পুরোটা যেহেতু আছে, এটাকে আমরা ধরে নিলাম এল। ঠিক আছে, এল জেড। তাহলে এখানে এলও একটা কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক এবং এলের জায়গায় আমরা লিখতে পারি কে এম। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? এবার আমাদের যেটা অঙ্ক দিয়েছে, যেটা প্রমাণ করতে দেয়, আমি বলেছিলাম অল টাইম বলে এসেছি এইরকম টাইপসের যদি কোনো প্রমাণ থাকে তুমি দুটোকে অনুপাত করে নেবে, অর্থাৎ ভগ্নাংশের আকারে ফার্স্ট লিখে নেবে এটা বাই এইটা। ঠিক আছে, দেওয়ার পর ভেদের অঙ্ক একদম ইজি, বাট অনেকে আমি কেন জানি না ভেদের অঙ্ক ছেড়ে দিয়ে আসো। ঠিক আছে, বাট এরকম একদমই নয়, ভেদ একদম ইজি। দেখতে দেখো এক্সের মান কি, এখানে দেখো এক্সের মান কিন্তু আর এখন এইটা নেবো না। ঠিক আছে, এইটা এখন আর নেবো না, এখন এক্সের মান চেঞ্জ হয়ে গেছে। কোনটা? এই এল জেড। ওকে, তো এল স্কোয়ার জেড স্কোয়ার, কেন দুজনের মাথায় স্কোয়ার হলো, দেখো এক্স স্কোয়ার আছে তো এই আছে মানে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, সবার মাথায় চেপে যাবে স্কোয়ারটা, প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের মান তো যেমন আছে তেমন থাকবে, তাহলে এম স্কোয়ার জেড স্কোয়ার। এখানে জেড স্কোয়ার, জেডের কোনো মান নেই তাই জন্য যেমন আছে বসে গেল। আচ্ছা এক্স ওয়াইয়ের মান, সিমিলারলি এক্স ওয়াইয়ের মান কি, এল জেড বসাবো, ইন্টু ওয়াইয়ের মান কি, এম জেড বসাবো, প্লাস ওয়াইয়ের মান সিমিলারলি এম জেড গুণ জেডের কোনো মান নেই তো জেড বসে গেল, সেম জেড বসে গেল, এক্সের মান এল জেড। ব্যাস, উপর থেকে দেখো জেড স্কোয়ার কমন নিতে পারি, নিলে হবে কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান। নিচ থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে এল এম জেড স্কোয়ার, তো এখানে আবার জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, তো সবার কাছ থেকে জেড স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে এল এম, দেখো এল এম প্লাস এখান থেকে পড়ে থাকবে দেখো জেড স্কোয়ার, জেড গুণ জেড মানে জেড স্কোয়ার বেরিয়ে গেলে এম পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে এল। ঠিক আছে, দেখো জেড স্কোয়ার কেটে গেল, পুরো যে পার্টটা পড়ে রয়েছে দেখো পুরোটাই ধ্রুবক, এল এম এগুলো সবই তো ধ্রুবক। দেখো এখানে লিখেছিলাম না এল একটা অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এখানে অশূন্য ভেদ ধ্রুবক এলটাও। তো যখন কোনো জিনিসের ভেদ ধ্রুবক, ওকে, আচ্ছা এবার দেখো পুরো জিনিসটা ধ্রুবক যেহেতু, তো সেটাকে আমরা অন্য কিছু একটা নাম দিয়ে দেবো। ঠিক আছে, তো ধরে নাও এটা পি নাম দিলাম, তো এখানে একটা পিও কিন্তু একটা ধ্রুবক। যখনই দেখবে যে চলরাশিগুলো অঙ্কে ব্যবহার করা হয়েছে, যেখানে এক্স ওয়াই জেড এগুলো চলরাশি, এইটা বাদ দিয়ে অন্য কিছু দেখছো, সবটাই কিন্তু তোমার ধ্রুবকের মধ্যেই চলে যায়। আর যখন কোনো সংখ্যাকে, যখন কোনো অনুপাতের মানকে তুমি ধ্রুবক দেখাতে পারো, তখন এইটাকে দেখো এই জিনিসটা সমান তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এর মানটা কি দেখাচ্ছ, পি, অর্থাৎ ধ্রুবক। তাহলে ধ্রুবক যদি আসে আমরা এটাকে কোনাকুনি গুণ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান পি ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আর যেমন আমরা এখানে দেখো প্রপোর্শনাল চিহ্ন তুললে একটা ধ্রুবক আর সমান চিহ্ন চলে আসে, সিমিলারলি এখানে সমান আর ধ্রুবক তুলে দিলে নিশ্চয়ই প্রপোর্শনাল ফিরে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল আর আমরা কিন্তু প্রমাণ করেই দিলাম। বোঝা গেছে আশা করি? আচ্ছা এই সেটটা যারা ফার্স্ট এখান থেকে দেখা শুরু করেছো তোমাদের জন্য বলে রাখি, এই সেটটা 118 নম্বর পেজের দ্বিতীয় সেট, যে ভিডিওটা তখন যেটা এই মুহূর্তে তোমরা দেখছো, এর আগের যে সেটটা অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্কও থাকবে এবং চ্যানেলের এই চ্যানেলে যে মাধ্যমিকের 2025-এর এবিটি টেস্ট পেপারের যে সলিউশন, তার পুরো প্লেলিস্টের লিঙ্ক কিন্তু দেওয়া আছে দেখো ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা ক্লিক করে পুরো প্লেলিস্ট দেখতে পারো। ঠিক আছে, পরপর সমস্ত পেজের সলিউশন আমি করে দেবো। তো প্রত্যেকটা ভিডিও যতগুলো পাবলিশ হয়ে গেছে অলরেডি তোমরা দেখতে থাকো ততক্ষণে, আর পরপর আসতে থাকবে। এবং তোমাদের অনেকের ডিমান্ড আছে যে ডাব্লিউবিটিএটাও যাতে আমি করে দিই, অবশ্যই ডাব্লিউবিটিএ করে দেবো, তার জন্য একটু সময় লাগবে, আমি আনবো পরপর আসবো, একদিন এবিটি একদিন ডাব্লিউবিটি এইভাবে ছাড়তে থাকবো। ঠিক আছে, তার কাজ একটু চলছে, ওটা কমপ্লিট হয়ে গেলে আমি পাবলিশ করে দেবো। দেখো
নেক্সট কোশ্চেন দেখো, এক্স সমান √3 প্লাস √2 হলে x³ প্লাস 1/x³ এর সরলতম মান কত? ঠিক আছে, তো দেখো এক্স এর মান দেওয়া আছে √3 প্লাস √2, 1/x এর মান তোমার দরকার, তাহলে 1/x মানে কি লিখতে পারো এখান থেকে √1/√3 প্লাস √2, এক্সের জায়গা মান বসালাম। এবারে নিচে এরকম থাকলে কি করতে হয়, √ওভারওয়ালা জিনিস থাকলে করণে নিরসন করতে হয়, অর্থাৎ √3 প্লাস √2 এর অনুবন্ধী করণী কী হবে, √3 মাইনাস √2 এর √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে আমাদের কিন্তু গুণ করতে হবে। তো উপরে 1 ছিল, তো 1-এর সঙ্গে যদি ওটা গুণ করি যেমন আছে তেমন বসিয়ে যাবে, আর নিচে দেখো সেটাই গুণ আকারে নিচে লিখলাম। তাহলে √3 মাইনাস √2 বাই এটা দেখো a প্লাস বি a মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার অর্থাৎ √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, তাহলে √3 মাইনাস √2 আর নিচে √3 এর হোল স্কোয়ার করলে হবে কি 3 বিয়োগ এখানে 2, তাহলে √3 মাইনাস √2 আর 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ √3 মাইনাস √2 এসে গেল 1/x এর মান। তাহলে মান আমরা পেয়ে গেলাম, আমাদের বের করতে দিয়েছে কি x³ প্লাস 1/x³ এর মান। ওকে, তাহলে a³ প্লাস b³ এর সূত্র লিখি, a প্লাস বি এর হোল কিউব, ঠিক আছে, মাইনাস 3ab অর্থাৎ x ইন্টু 1/x, এখানে a মানে x আর b মানে 1/x ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র। তাহলে x প্লাস 1/x এর মান বসাবো, x এর মান দেখো, আচ্ছা একটু ছোট করে নাও করে, তাহলে বারবার ধরে আমাদের এখানে লিখতে হবে না, x প্লাস 1/x এর মানটাকে একটু এখানে রাফ ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো x এর মান এসছে √3 প্লাস √2 যেটা দেওয়া রয়েছে, প্লাস আর 1/x এর মান আমরা বের করেছি √3 মাইনাস √2, তো এটা দেখো কেটে গেলে পড়ে থাকছে কি 2√3, ব্যাস এই জিনিসটাকে আমরা সরাসরি তাহলে এখানে রিপ্লেস করতে পারবো, অনেকটা শর্ট হয়ে যাবে লেখাটা, x এখান থেকে কেটে গেল, 3 ইন্টু x প্লাস 1/x এর জায়গায় সেম 2√3 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 2 এর কিউব করলে হবে 8 গুণ √3 এর কিউব করা মানে √3 গুণ √3 গুণ √3 মানে দুটো √3 গুণ করলে হবে শুধু 3 আর একটা √3 কিন্তু বসিয়ে যাবে, মাইনাস এখানে 6√3, অর্থাৎ এখান থেকে আসছে 8 3 24 √3 মাইনাস 6√3, অর্থাৎ সলভ করলে হবে 18√3, এটাই আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা খুব সুন্দর কোশ্চেন, এটা তোমাদের বই রয়েছে, টেক্সট বই রয়েছে। দেখো a² / b + c, b² / c + a, c² / a + b, এটার মান তোমাকে 1 বলা হয়েছে এবং এটাকে প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে। অঙ্কটা দেখতে অনেকটা ইজি হতো, মানে ইজি লাগছে হয়তো, বাট একটু ক্যালকুলেশন লেন্দি হবে, কারণ যদি অঙ্কটা এখানে 1 না থাকতো তাহলে কিন্তু অঙ্ক ইজি একদম, ঠিক আছে, আমরা তখন কে ধরে নিতাম, মানগুলোকে ইনপুট করতাম, ফটাফট আসতো, বাট এখানে কিন্তু একটু অঙ্কটা আলাদা, আর সেই জন্যই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে। এই কোশ্চেনটা মাধ্যমিকে বহুবার এসছে, তো সেই জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি অঙ্কটাকে করতে হবে। যেটা দেওয়া রয়েছে 1, এইখান থেকে আমরা স্টার্ট করছি অঙ্কটা, যদি সব কটার ভ্যালু 1 হয়ে থাকে তাহলে আমি বলতেই পারি a² যেমন আমরা কে ধরতাম তখন লিখতাম কি a² সমান k ইন্টু b প্লাস সি, এখানে 1 আছে তাহলে 1 ইন্টু b প্লাস সি, তার মানে a² এর ভ্যালু হয়ে যাবে b প্লাস সি, তাই না, a² ভ্যালু হয়ে যাবে b প্লাস সি। এখন এই a² এর ভ্যালু যে b প্লাস সি হলো, এখানে কিন্তু আমরা থেমে থাকবো না, কেন, কারণ আমাকে বানাতে হবে 1 প্লাস এ এইরকম জিনিস, তো তার জন্য আমরা করব কি, এদিকে একটা a যোগ করলাম, তো বাম দিকে যদি a যোগ করি তো ডান দিকেও এই একই যোগটাকে করতে হবে, অর্থাৎ বাম দিক ডান দিক দুজনের সঙ্গে একই অপারেশন করতে হবে। এবারে দেখো আমি এখান থেকে a কমন নিয়ে করতে পারি কি 1 প্লাস a, আর এখানে a b c যোগফল, ঠিক আছে, এই পর্যন্ত হলো। তো এইখান থেকে আমরা দেখো একটা কাজ করতে পারি, কি কাজ না, এই জিনিসটাকে আমরা লিখতে পারি এর তলায় কোনাকুনি, দেখো এর তলায় নিয়ে আসছি a প্লাস b প্লাস c, আর এখানে কিছু নেই তো 1, তার তলায় নিয়ে চলে আসছি 1 প্লাস a, দেখো আমাদের এই যে ফার্স্ট টার্ম যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু চলে এসছে তো। সিমিলারলি আমরা কিন্তু এটাকেও করে নেবো এরকম, অর্থাৎ b² এর মান চলে আসবে c প্লাস এ, তো সেখান থেকে আমরা কি করব, এখানেও কিন্তু b যোগ করব বাম দিকে আর ডান দিকে, ক্লিয়ার, বাম দিক আর ডান দিক দুজনের সঙ্গে কিন্তু আমরা যোগ করব, আর তারপরে b কমন নেব 1 প্লাস b, আর এখানে কিন্তু a প্লাস b প্লাস c, অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি যে b এর তলায় নিয়ে চলে আসবো a প্লাস b প্লাস c, আর এখানে আসবে 1 প্লাস b, অর্থাৎ সেকেন্ড টার্মটা আমরা কিন্তু বের করে নিলাম। এবার আসছে থার্ড টার্ম, c² সমান a প্লাস b, তো এখানে হবে c প্লাস c²। এই অনুপাতের অঙ্কগুলো একটাই মজার জিনিস কি, যে এগুলোকে তুমি একবার যদি ধরতে পারো কি কাজটা করতে হবে, সেই একই অপারেশন কিন্তু তুমি প্রত্যেকটার সঙ্গে কিন্তু করতে পারো, ঠিক আছে। তো এখানে হয়ে যাচ্ছে c বাই a প্লাস b প্লাস c সমান এখানে 1/1 প্লাস c, তো প্রত্যেকটা মান আমরা বের করে নিয়েছি।
বাম পক্ষ দিয়ে অঙ্কটাকে স্টার্ট করি। এলএইচএস মানটাকে বসাবো, 1/1 প্লাস এর মান কী এসছে, a/a প্লাস b প্লাস c, ঠিক আছে, প্লাস 1/1 প্লাস b এর মান চলে আসছে কি b/a প্লাস b প্লাস c। সিমিলারলি এখানে চলে আসছে কি c/a প্লাস b প্লাস c। তো a প্লাস b প্লাস c এটা কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে, a প্লাস b প্লাস cটা হয়ে যাবে লসাগু, উপরে a প্লাস b প্লাস c। তো এটা হয়ে যাবে এলিমিনেশন হয়ে গিয়ে উত্তর চলে আসবে 1। আর এটাই আমাদের আরএইচএসে প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? bz মাইনাস cy বাই b মাইনাস c সমান cx মাইনাস az বাই c মাইনাস a হলে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান ay মাইনাস bx বাই a মাইনাস b এর সমান। ঠিক আছে, ঠিক আছে, যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা স্টার্ট করি। যেটা দেওয়া রয়েছে এইটার ক্ষেত্রে কি করছি আমরা, এখানে উপরে দেখো, উপরে হচ্ছে b আছে c আছে, আমরা এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করব উপরে। তো শুধু উপরে মাল্টিপ্লাই করলে তো হবে না, নিচেও তো তাই করতে হবে, a ইন্টু b মাইনাস c। ঠিক আছে, তবেই তো অনুপাতের নিয়ম অনুযায়ী অঙ্কটা ঠিক স্টেবল থাকবে। সিমিলারলি এখানে দেখো উপরে c আর a আছে, তো আমরা কি করব, b দিয়ে মাল্টিপ্লাই করব, cx মাইনাস az, নিচে হবে b ইন্টু c মাইনাস a। তবে দেখো b কেটে গেলে যেমন ছিল তেমন হয়ে যাবে, এদিকে a কেটে গেলে যেমন ছিল তেমন থাকবে। ঠিক আছে, বাট এখানে করে তো আমরা এই পর্যন্ত থেমে থাকবো না, আমাদের কি করতে হবে না, সংযোজন প্রক্রিয়া করতে হবে। ঠিক আছে, তো সংযোজনের নিয়ম অনুযায়ী কি হবে, সংযোজনের নিয়ম অনুযায়ী উপরেগুলোকে যোগ করে উপরে বসাবো, নিচেগুলোকে যোগ করে নিচে বসাবো। অর্থাৎ উপরে হবে কি abz মাইনাস acy প্লাস bcx মাইনাস abz। কীভাবে এলো দেখো, abz এটার সঙ্গে এটা গুণ করেছি, তারপর এটার সঙ্গে এটা গুণ করেছি, প্লাস bcx মাইনাস a এটার সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে এটা করলাম। সিমিলারলি নিচেও তাই হবে, ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab। তো জানা আছে সংযোজন প্রক্রিয়া কিভাবে করতে হয়, আশা করি প্রত্যেকেই জানো, এতদিন ধরে তোমাদের গোটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আশা করছি। প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, উপর থেকে দেখো কি কাটা যায়, উপর থেকে এখান থেকে প্লাস এবিজেড মাইনাস এবিজেড। তো এক্স কমন নেওয়া যায়, উপর থেকে এক্স নয় সি কমন যাবে, সি যদি কমন নেওয়া যায় তাহলে হবে কি বি এক্স মাইনাস এসি, এ ওয়াই, বি এক্স মাইনাস এ ওয়াই। আর নিচে হবে দেখো সি যদি কমন নিই বি মাইনাস এ। তো সি আর সি কেটে গেল, তো পড়ে আছে কি নিচে বি মাইনাস এ। ওকে, তো আমাদের যদি এখান থেকে আমরা কমন নিই বা সংখ্যাটাকে যদি ঘুরিয়ে নিই, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো এখান থেকে দেখো, বিএক্স আমাদের মাইনাস কমন নিয়ে নিলে উপর থেকে হবে কি এ ওয়াই মাইনাস বিএক্স, আর নিচ থেকেও সেম মাইনাস কমন নিলে হয়ে যাবে এ মাইনাস বি। তো এটা কেটে গেলে দেখো এ ওয়াই মাইনাস বিএক্স বাই এ মাইনাস বি। আর এটাই তোমাকে বলা ছিল, প্রমাণ করতে দেওয়ার কথা ছিল। ঠিক আছে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রত্যেকটা যে অনুপাত সেটা কিন্তু এর সাথে সমান হবে। আমাদের প্রমাণ কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করতে দিয়েছে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি করি, একটা বৃত্ত এঁকে নিই। দেখো উপপাদ্য অনেকের তো মনে হতেই পারে বইয়ে দেওয়া আছে, তাহলে আমি শুধু শুধু কেন করব। ঠিক আছে, তো অনেকে মুখস্থ করো, বাট আমি যেটা বলছি একবার শুনতে থাকো, মুখস্থ করতে লাগবে না। ঠিক আছে, আচ্ছা, এটা কেন্দ্র ও নাম দিলাম, এটা এ, এটা বি, এটা পি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপ সি। ঠিক আছে, এই ছবিটা আঁকলাম, তোমাদের বইয়ে দেখবে এরকম 4টে ছবি রয়েছে। ভালো করে বুঝে নাও, আমি ডিটেলসে লিখবো না। ঠিক আছে, কারণ বইয়ে তো সব কিছু লেখা আছে, আমি জাস্ট বুঝিয়ে দেবো ওভারঅল কনসেপ্টটা। ঠিক আছে, এবং অবশ্যই প্রমাণও করে দেবো। যদি তোমার মনে হয় বড় করে কিছু লিখতে আমার অসুবিধা হয় বা আমি ভুলে যাই লেখাগুলো, কোনো সমস্যা নেই, এইটুকু লিখবে, অন্ততপক্ষে তোমার 4-এর মধ্যে 3 তো দেবে অ্যাটলিস্ট। ঠিক আছে, দেখো প্রদত্ত কি, দেখো আমাদের প্রমাণ করা নিয়ে দরকার। ঠিক আছে, পুরো থিওরি আমরা অনেকেই লিখতে পারি না ঠিকই, বাট লেখাটা উচিত। কিন্তু যতটা মনে হয়, যদি মনে হয় আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে একদম না করার থেকে কিছু তো করে যাওয়া ভালো। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটা বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রথমত কেন্দ্রস্থ কোণ কাকে বলে, কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা থাকে, অর্থাৎ দেখো এই যে কোণটা, এইটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমি হাইড করছি। দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমাকে বলেছে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এসিবির দ্বিগুণ হবে, অথবা এই যে উপরে যে ছোট কোণটা যেটা বৃত্তস্থ কোণ বলছি ওই কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, নয় দ্বিগুণ থাকবে নয় অর্ধেক থাকবে, যেভাবে বলবে সেইভাবেই প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত কী দেওয়া আছে,
না, ওপিবি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপরে অ্যাঙ্গেল এওবি একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল এসিবি এটা একটা কিন্তু বৃত্তস্থ কোণ। বাস ওইটুকুই আমি লিখবো। ও কেন্দ্রীয় বৃত্তে বুঝে বুঝে করতে হবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তে যেটা দেখতে পাচ্ছ প্রদত্ত মানে যেটা কি কোশ্চেনে দেওয়া আছে সেটাই লিখবো আমরা। ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপের উপর দেখো এপিবি চাপের উপর দেখতে পাচ্ছ, এপিবি চাপ মানে এই বৃত্তচাপটাকে বোঝানো হচ্ছে, তার মধ্যেই তো কোনটা তৈরি হয়েছে, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। ব্যাস এইটুকুই আমাদের প্রদত্ত হয়ে গেল, যা দেখতে পাচ্ছি সেটাই আমরা লিখলাম। ঠিক আছে, প্রদত্ত হয়ে গেল। এবার প্রামাণ্যটা কি? প্রামাণ্য মানে কি প্রমাণ আমরা করতে চলেছি? প্রামাণ্য দেখো বলেছে ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ কোনটা, না কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি, সেটা সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার এর জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, অর্থাৎ ওই যে বড় চতুর্ভুজটা দেখতে পাচ্ছ সেই চতুর্ভুজটাকে দুটো টুকরো করবো আমরা, সি থেকে ওকে যুক্ত করে একটু বাড়িয়ে দেবো, যার ফলে একটা আমরা ত্রিভুজ পেয়ে যাবো, একটা এওসি ত্রিভুজ, একটা হচ্ছে বিওসি ত্রিভুজ। ঠিক আছে, তো সেই অঙ্কনটা করলাম। কি অঙ্কন করলাম? সি থেকে সি কমা ও যুক্ত করলাম, যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো। ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হলো। বেশি ডিটেলসে লেখার দরকার নেই। ঠিক আছে, যতটুকু প্রমাণ করার জন্য দরকার আমি সেইটুকুই লিখব। এবার আসছে প্রমাণ। প্রমাণ কি? দেখো এখানে প্রমাণ শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলছি। দেখো এখানে যে টানার ফলে ওসি একটা দেখো ব্যাসার্ধ তৈরি হলো এবং এও একটা ব্যাসার্ধ। আর আমরা কি জানি, একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধগুলো কি হয়? সমান হয়। তার মানে এখানে এই যে প্রথম যে ত্রিভুজ, এখানে দুখানা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো খুশি তুমি ধরো, যেটা খুশি ধরো, নয় এওসি ত্রিভুজ ধরো, নয় বিওসি ত্রিভুজ ধরো, দুটোর মধ্যে যেটা খুশি করো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট করছি কি ত্রিভুজ এইটার জন্য, এই এওসি ত্রিভুজের জন্য। ঠিক আছে, তো ত্রিভুজ এওসি থেকে নিচ্ছি। দেখো ত্রিভুজ এওসি আমাদের টার্গেট কি? ত্রিভুজটাকে কোনোভাবে সর্বসম প্রমাণ করতে পারি কিনা। তো ত্রিভুজ এওসি এর কোনটা কোনটা সমান? দেখো এর ওসি সমান এও। ঠিক আছে, এটা কি? ব্র্যাকেটে লিখে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ লেখা হলো। আচ্ছা, আর কিছু লিখতে পারি কি ওই দুটো, এই ত্রিভুজটার মধ্যে থেকে, এই ত্রিভুজের এই বাহুটার মধ্যে থেকে আর কিছু লেখা যায় কি? দেখো প্রথম কথা, অ্যাঙ্গেল ও সিএ, অ্যাঙ্গেল ও সিএ, ও সিএ সমান অ্যাঙ্গেল ও এসি। এটাও দেখো ও সিএ মানে কোনটা? দেখো এই কোনটা, আর ও এসি মানে এই কোনটা। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, যেহেতু এর দুটো বাহু সমান, ওসি সমান এও, তেমন ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের দুখানা সমান বাহু, অর্থাৎ এই যে সমান বাহুটা দেখতে পাচ্ছ, এই যে সমান বাহুটা আর এই যে সমান বাহুটা, এই দুটো বাহু যেহেতু সমান, তার মানে এরা দুজন তৃতীয় যে বাহু রয়েছে অর্থাৎ এসির সাথে দুটো সমান কোণ তৈরি করবে। তাই জন্য এখানে দুটো কোণ সমান হলো। ক্লিয়ার? আচ্ছা, এবারে যখনই দেখো এখানে সি থেকে ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, তখন কিন্তু একটা বাইরে কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, কোন কোণটা বলো তো? এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা কি অ্যাঙ্গেল এওডি, এটা একটা কি বহিস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বহিস্থ অ্যাঙ্গেল এওডি সমান, আমরা এখান থেকে লিখতে পারি, দেখো অ্যাঙ্গেল ওএসি প্লাস অ্যাঙ্গেল ওসিএ। কেন লিখতে পারি? দেখো এরকম আমরা একটা ক্লাস 8-এ উপপাদ্য করেছিলাম, ভালো করে মনে করার চেষ্টা করো, তো আমি পাশে ছোট্ট করে রাফ করে দিচ্ছি। দেখো এরকম একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে? যদি এই ত্রিভুজটার নাম দিই এ বি সি ডি, এই যে এসিডি ত্রিভুজ, দেখো অ্যাঙ্গেল এসিডি যে কোণটা দেখতে পাচ্ছ, এই এসিডি কোণের মান আসবে কিন্তু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দূরকোণের যোগফলের সাথে সমান হয়। একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে? তো সেই উপপাদ্যটাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে, সেটাকে আমরা স্টেটমেন্ট হিসাবে নিলাম। ঠিক আছে, তো এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে ত্রিভুজ একটা বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দূরকোণের যোগফলের সঙ্গে সমান। তাই জন্য এখানে বহিস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এওডি। তো এর দূরবর্তী দুটো বহিস্থ কোণ কোনটা? একটা অ্যাঙ্গেল সি কোণ আর একটা অ্যাঙ্গেল এ কোণ। ঠিক আছে, আবার দেখো এটা আগের লাইনেই আমরা প্রমাণ করে রেখেছি এই দুটো কোণ কি সমান, অর্থাৎ এর জায়গায় আমরা লিখতেই পারি যে 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ।
আমাদের প্রমাণ তো এটা দিয়েই করতে হবে, তাই জন্য আমরা কি করলাম, টু ওসি নিলাম। তুমি চাইলে ওএসি লিখতে পারতে, বাট এখানে আমার ওএসি কোনো কাজে লাগবে না, ওসিএ লাগবে, কারণ আমার উপরের কোণটাকে বের করতে হবে। তাই জন্য উপরের কোণের একটা টুকরো অংশ এইটা ওসিএ, তো সেই জন্য আমরা ওসিএ নিলাম। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা দেখলাম কি অ্যাঙ্গেল এওডির মান কি, 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ হয়েছে। এটা 1 নম্বর নাম দিলাম। এবার কি করব, সিমিলারলি এদিকে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বিওসি, এদিকে ত্রিভুজ কাজ হয়ে গেল। এবার এদিকে ত্রিভুজটা নিচ্ছি, সেম বিওসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ত্রিভুজ বিওসি এর এখানে যদি বলি কোনটা কোনটা সমান, দেখো ওবির সঙ্গে ওসি সমান, ওবি সমান ওসি হয়েছে। আর একটা কি সমান দেখাতে পারো, কোন সমান দেখাতে পারো, কারণ সেম কনসেপ্ট আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিসিও। দেখো অ্যাঙ্গেল বিসিও আগেরটার মতোই সমান অ্যাঙ্গেল ওবিসি, অ্যাঙ্গেল ওবিসি দুটো সেই একই, কারণ এটা কি সেই সমান কোণ তৈরি করবে। ঠিক আছে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তারা তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ তৈরি করবে। এবারে এখানেও দেখো একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে অ্যাঙ্গেল বিওডি, তাহলে এখানেও সেম বহিস্থ অ্যাঙ্গেল বিওডি। ঠিক আছে, বহিস্থ অ্যাঙ্গেল বিওডি। দেখো এই যে কোণটা, তাহলে এর দূরবর্তী কোণ দুটো কী কী, একটা এই কোণটা আর একটা এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিসিও বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি, ঠিক আছে, সরি বিসিও 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 প্লাস অ্যাঙ্গেল বিসিও একটা ওবিসি ওবিসি। ঠিক আছে, এবার এই দুটো কোণ দেখো সমান, দেখো আগে লাইনে লিখে রেখেছি, এই দেখো এই দুটো কোণ সমান, বিসিও আর ওবিসি দুটো সমান। তার মানে কি আমরা এখানে কোণ দুটো কোণ যেহেতু সমান, তার মানে একটা জায়গায় আরেকটাকে বসিয়ে দেবো। তো একটা জায়গায় আরেকটা বসানো মানে কোনটাকে বসাবো, আমরা নেব কিন্তু বিসিওটাকে নেব, কারণ ওটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে উপরের টুকরো কোণের একটা অংশ ওটা। তাই জন্য অ্যাঙ্গেল লিখছি আমরা 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিও। বোঝা গেছে? অর্থাৎ দুটোর মধ্যে তো যেটা খুশি লেখা যায়, কিন্তু আমাদের প্রায়োরিটি হবে আমরা উপরেরটাকে নেবো, কারণ তবেই না দুটো টুকরো যোগ করলে বড় কোণটা পাবো আমরা, তাই তো? তো এবারে দেখো এটার নাম দিলাম 2। এবার 1 আর 2কে যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই। 1 নম্বরের বাম দিকে কি আছে, অ্যাঙ্গেল এওডি। 2 নম্বরের বাম দিকে কি আছে, অ্যাঙ্গেল বিওডি সমান ডান দিকে কি আছে, ডান দিকে দেখো 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল বি সি ও। এর দুজনের কাছে 2 আছে, তো আমরা 2টাকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, নিলে কি পাবো দেখো, 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ, দেখো ও সি এ মানে এই টুকরো কোণটা, আর বিসিও মানে এই টুকরো কোণটা, তো দুটো যোগ করলে কি গোটা কোণটা পেয়ে যাবো, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি পেয়ে যাবো। সিমিলারলি নিচে দেখো, এখান থেকে দেখো, এখানে দেখো অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওডি যদি যোগ করি, অ্যাঙ্গেল এওডি মানে এই টুকরো কোণটা, বিওডি মানে এই টুকরো কোণটা, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এই বড় এই যে কোণটা পেয়ে যাবো, এওডি এটা পেয়ে যাবো। অর্থাৎ অ্যাঙ্গেল এওডি সমান আমরা পেয়ে গেলাম কি 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। ব্যাস প্রমাণ হয়ে গেল। এইটুকুই লেখো শুধু, ব্যাস আর কিছু লেখার দরকার নেই, এই তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। তাই বোঝা গেছে? একদম ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। নাম্বারের কোশ্চেন আছে যে এই সেটে কিন্তু আমরা অলরেডি এটা করে এসেছি এরকম, ঠিক আছে? তো এটাকে আমাকে প্রুভ করতে হবে। তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ ফার্স্ট আমরা তৈরি করে নিই। ঠিক আছে, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দিয়ে দাও এ বি সি ডি। ঠিক আছে, এটা কোণ করতে হবে, যদি বা অঙ্কনে আমরা লিখবো অবশ্যই। ও ঠিক আছে, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক আমাকে প্রমাণ করতে হবে। তো কি তোমাকে দেওয়া রয়েছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো এটাই প্রদত্ততে দেওয়া রয়েছে। প্রদত্ততে দেওয়া রয়েছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বাস, এর বাইরে কিছু দেওয়া নেই, তো সেক্ষেত্রে আর কিছু লেখারও দরকার নেই। এবারে আমাদের কি দেওয়া আছে, প্রামাণ্য। প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে। তো কি প্রমাণ করতে হবে না, বিপরীত কোণগুলো সম্পূরক। বিপরীত কোণ মানে দেখো অ্যাঙ্গেল বিএডি, এটা একটা বিপরীত কোণ, অ্যাঙ্গেল বিএডি তার সঙ্গে বিপরীত কোণ কোনটা নেব, অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি এটার মান 180 ডিগ্রি। সিমিলারলি আর দুটো দেখো বিপরীত কোণ কি আছে, একটা অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি, এই দুটো যোগফল 180 ডিগ্রি। সম্পূরক মানে বিপরীত কোণগুলো যোগফল 180 ডিগ্রি করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমাদের এই প্রমাণটা করার জন্য একটা অঙ্কন করতে হবে। কি করতে হবে না, দুটো কর্ণ টেনে নিতে হবে। তো এসি ও বিডি কর্ণ অঙ্কন করা হলো, কর্ণ অঙ্কন করা হলো। এই প্রমাণটা করতে গেলে এটার মধ্যে লাগবে
কারণ দেখো এই প্রমাণটা যখন এই কোণটাকে নিয়ে আমরা যখন যাচাই করবো, অর্থাৎ অ্যাঙ্গেল বিএডির সঙ্গে যখন অ্যাঙ্গেল ডিসিবি বা বিসিডি যখন তুলনা করবো, তখন আমাদের বিপরীত কোণগুলো যোগফলকে 180 ডিগ্রি দেখানোর জন্য আমাদের তার করসপন্ডিং যে কোণগুলো অ্যাঙ্গেলগুলো সেগুলোকে আমাদের কিন্তু প্রমাণ করতে লাগবে, মানে লাগবে যোগ করে করে সেই মানটাকে 180 ডিগ্রি দেখাতে হবে। সেই জন্য আমাদের দুটো কর্ণ কিন্তু টেনে নিতে হবে, যাতে আমরা এখানে ওই অর্ধবৃত্তস্থ কোণ বা বৃত্তাংশস্থ যে কোণ সেগুলোকে নিয়ে প্রমাণে নিতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট দেখো প্রমাণ শুরু করছি। প্রমাণ দেখো, অ্যাঙ্গেল এডিবি দেখতেই পাচ্ছ, এডিবি অ্যাঙ্গেল এডিবি সমান অ্যাঙ্গেল এসিবি। বলেছিলাম বৃত্তাংশস্থ কোণ আমাদের লাগবে। দেখো এডিবি মানে কোন কোনটা, এই কোনটা, আর এসিবি মানে দেখো কোন কোনটা, এই কোনটা। ভালো করে লক্ষ্য করো, দেখো উপপাদ্য যেগুলো আমরা প্রমাণ করছি অলরেডি কিন্তু কোনো না কোনোভাবে তার আগের স্টেপ কিন্তু প্রমাণ হয়ে আছে, তবে গিয়ে আমরা এটা কিন্তু প্রমাণ করতে পারছি। যদি এইটা না প্রুভ হয়ে থাকতো তাহলে কিন্তু এর পরের স্টেপে অর্থাৎ এই গোটাটাকে আমরা প্রমাণ করতে পারতাম না। তো অ্যাঙ্গেল এডিবি সমান অ্যাঙ্গেল এসিবি। ঠিক আছে, তো কেন এটা করতে পারছি, কারণ একই বৃত্তাংশস্থ কোণ সমান হয়। ঠিক আছে, একই বৃত্তাংশস্থ কোণ তারা কিন্তু সমান হয়। ঠিক আছে, যখন একই ভূমির মধ্যে দিয়ে যখন দুখানা কোণ বৃত্তের মধ্যে অঙ্কন করা হয়, অর্থাৎ এরকম দেখো আমি একটা রাফ স্কেচ করে দেখাচ্ছি। ধরো একটা ভূমি এই নিলাম, ভূমি মানে এই জ্যায়ের মধ্যে। ঠিক আছে, এখানে তো আর ভূমি বলা যাবে না, জ্যা বলতে হবে। ধরো এই একটা কোণ করলাম, ওই জ্যায়ের দুটো প্রান্তবিন্দু নিয়ে আরেকটা কোণ করলাম, দেখো এইখান থেকে ওই জ্যায়ের উপরেই করলাম কিন্তু। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তো এই ক্ষেত্রে দেখো এই দুটোকে সমান করলাম, বোঝা গেছে। তো এটাও কিন্তু অলরেডি তোমরা আগে কিন্তু উপপাদ্য হিসেবে প্রমাণ করে এসছো ক্লাস 9-এর চ্যাপ্টারে। ঠিক আছে, তো ক্লাস 9-এর চ্যাপ্টার নয়, সরি, ক্লাস 9-এর বই, অঙ্কের বইয়ে, বৃত্তে। ঠিক আছে, তো যাই হোক, চলে এবার শুরু করা যাক। অ্যাঙ্গেল এডিবি সমান অ্যাঙ্গেল এসিবি, এটা হলো। সিমিলারলি আমরা এটাও তো আরেকটা বৃত্তাংশস্থ কোণ নিতে পারি, যে অ্যাঙ্গেল এডিসি সমান অ্যাঙ্গেল বিডিসি। এটাও তো একটা বৃত্তাংশস্থ কোণ। এডিসি দেখো, এডিসি দেখো, এডিসি এটা একটা, আর বিডিসি দেখো, বিডিসি দেখো এই কোণটা, এডিসি আর বিডিসি এটাও সমান। ক্লিয়ার? তাহলে সরি, এখানে এডিসি কেন লিখলাম, এখানে হচ্ছে বিএসি হবে, এটা বিএসি, হ্যাঁ হ্যাঁ বিএসি হবে এটা, এটা তো অলরেডি প্রমাণে নেওয়া হয়ে গেছে। বিএসি হবে, আর হচ্ছে তোমার এদিকে বিডিসি হবে। ঠিক আছে, বিডিসি হবে, বিএসি হবে, একটু কারেকশন করে না, ওটা বিএসি হবে। ওকে, তাহলে এটাও সেই একই বৃত্তাংশস্থ কোণ আমরা লিখতেই পারি। ওকে, আরেকটা জিনিস দেখো, এডিসির মান দেখো, এই যে এডিসির মান যদি আমি বের করতে চাই তাহলে কি লিখতে পারি, এডিসির মান যদি আমরা বের করতে চাই তাহলে এই দুটো কোণকে যোগ করতে পারি, অর্থাৎ অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল বিডিসি, এটাকে লিখতে পারি। তো এডিবির মান দেখো অলরেডি বের করে রেখে দিয়েছি, অ্যাঙ্গেল এসিবি, আর বিডিসির মান দেখো এখান থেকে এইটা লিখতে পারি, অ্যাঙ্গেল বিএসি লিখলাম। এবার ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল এসিবি মানে কি, এই কোণটা, আর বিএসি মানে কি দেখো, এই কোণটা। ঠিক আছে, তো এই দুটো কোণ আমরা যদি যোগ করি, দেখো এসিবি আর এখানে বিএসি, তো যেটা এসছে, আচ্ছা কিছু কর দাও, এই পর্যন্ত ছেড়ে দাও। ঠিক আছে, এটা এডিসির মান বেরোলো। সিমিলারলি আমরা করব কি, এডিসির মান বেরিয়েছে, এবার করবো কি এবিসি, অর্থাৎ এর বিপরীত কোণটাকে বের করব, এবিসি। তো এবিসির ক্ষেত্রে আমরা কি করতে পারি, এবিসির ক্ষেত্রেও সেই দেখো, এক সেকেন্ড, আচ্ছা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। দেখো এডিসি আর এবিসি, তাহলে এখানে সরাসরি যোগ করে দাও। এই যে সমীকরণটা পেলাম দেখো, অ্যাঙ্গেল এডিসি সমান অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি, এইটার বাম পক্ষের সঙ্গে একবার অ্যাঙ্গেল এবিসি যোগ করো, দেখো এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, এর বাম দিকে যোগ করলাম এবিসি। সিমিলারলি এর ডান দিকেও তাই যোগ করতে হবে, যা আছে সেটাকে ফার্স্ট বসিয়ে দাও, অ্যাঙ্গেল এবিসি যোগ করলাম। এবার দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়, এটা তো একটা ত্রিভুজ, দেখো এসিবি, বিএসি আর এবিসি, তিনটে কোণ যোগ করলে কত হয়, 180 ডিগ্রি হয়। দেখো অলরেডি একটা প্রমাণ হয়ে গেল, এডিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, অর্থাৎ দ্বিতীয় প্রমাণটা কিন্তু আমরা দেখো করে দিলাম সবার ফার্স্ট। ঠিক আছে, তো অনুরূপে আমরা আরেকটাও প্রমাণ করে নিতে পারি। অনুরূপে সরাসরি এবার লিখে দেবে, তোমরা নাও প্রমাণ করতে পারো, এই জিনিসটা করে দিতে পারো।
180 ডিগ্রি বা 2 সমকোণ, এইভাবে কিন্তু তোমরা আরেকটাও প্রমাণ করে নেবে, ঠিক আছে, দিয়ে প্রমাণিত লিখে নিলে। নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। তো ফার্স্ট আমরা ছবিটাকে করে নিলাম, নেওয়ার পর দেখো এখান থেকে আমরা একটা জিনিস ফার্স্ট লিখবো, যেটা এটা যেহেতু একটা প্রয়োগ, তো মোটামুটি আমরা প্রমাণ করব তো বটে, একটু দেখো ফার্স্ট আগে একটু বুঝে নাও ব্যাপারটা কি। সামান্তরিক একটা আয়তাকার চিত্র, তো এটা প্রমাণ করার আগে অলরেডি আমরা যে জিনিসগুলো জানি এখান থেকে সেগুলো একটু তুলে নিই, যে মানগুলো এখান থেকে নিতে পারি বা যে ব্যাখ্যাগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারি। এটা সামান্তরিক হওয়ার আগেও এটা একটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ, আর আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, যেটা অলরেডি আমরা এই সেটের উপপাদ্যতে জাস্ট করলাম, ঠিক আছে। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তারই কিন্তু একটা অ্যাপ্লিকেশন এখানে দেওয়া রয়েছে, ওই চ্যাপ্টারের কোশ্চেন, অর্থাৎ প্রয়োগ আকারে কিন্তু এটাই রয়েছে। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরকের মানে কি, এই কোণের সঙ্গে এই কোণটা কিন্তু সমান হবে, সরি সম্পূরক মানে দুটো যোগফল 180 ডিগ্রি হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, এই দুটো কোণের যোগফল হবে কত, 180 ডিগ্রি। সিমিলারলি আমরা আরেকটা বলতে পারি যে অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল সিডিএ বা এডিসি যাই বলো না কেন, সেটাও কিন্তু হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজ হলে সেটা আমরা লিখতে পারি যে বিপরীত কোণগুলো সম্পূরক হয়, কিন্তু এখানে তো আছে বৃত্তস্থ সামান্তরিক, ঠিক আছে। তাহলে মনে রাখবে একটা যদি এটা বৃত্তস্থ সামান্তরিক হয় তাহলে বিপরীত কোণগুলো সমান হয়ে থাকে, ঠিক আছে। এটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেটা বললাম আমরা অলরেডি প্রমাণ করে এসেছি, ঠিক আছে। আর এখানে আছে কি বৃত্তস্থ সামান্তরিক, তো বৃত্তস্থ সামান্তরিকের ক্ষেত্রে মনে রাখবে যে বিপরীত কোণগুলো সমান হয়, ঠিক আছে। আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, বৃত্তস্থ সামান্তরিকের সামান্তরিকের তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, ঠিক আছে, সমান হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রয়োগটা করার জন্য। তো এখানে বিপরীত কোণ কোনটা, অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল, তার মানে বিসিডি লিখতে পারি, বিসিডি। সিমিলারলি আরেকটা লিখতে পারি অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল সিডিএ, ওকে, এই দুটোকে লিখতে পারি। তো এবারে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এটাও জানো, তার মানে এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু এটা সামান্তরিক বলে দিয়েছে তাই জন্য কিন্তু আমরা এই সবগুলোকে ডাইরেক্ট লিখতে পারছি। তার মানে বলতে পারি এখান থেকে এবি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি, হয়েছে। তো বৃত্তস্থ সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো আমরা কি দেখালাম, সমান দেখালাম প্লাস সমান্তরাল দেখালাম। আর এটা কখন হয়, যদি সেটা কিন্তু আয়তক্ষেত্র হয়, কারণ বৃত্তস্থ মানে যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান্তরাল হয় প্লাস সমান হয়, কিন্তু যখন কোণগুলো সমান হয়ে যায় একমাত্র কখন, যেখানে কোণগুলো সমান হয়, যদি সেই সামান্তরিকটা স্পেশাল টাইপসের একটা সামান্তরিক হয়, অর্থাৎ সেটা যদি আয়তক্ষেত্র হয়। কারণ এই আয়তক্ষেত্রকে যদি আমরা বাঁকিয়ে দিই তাহলেই তো সামান্তরিক তৈরি হয়। দেখো এই আয়তক্ষেত্রকে যদি আমরা বাঁকিয়ে দিই এইভাবে, তাহলেই এটা একটা সামান্তরিক হয়ে যায়। তো এখানকার সঙ্গে এখানে জাস্ট পার্থক্যটা কি, এখানেও দুটো বাহু সমান ও সমান্তরাল, এখানে দুটো বাহু সমান্তরাল, এখানে এদিকে দুটো বাহু সমান ও সমান্তরাল, এখানে এদিকে দুটো বাহু সমান ও সমান্তরাল। তাহলে পার্থক্যটা কোথায়, এখানে দেখো সব কটা কোণ হয় সমান 90 ডিগ্রি করে, বাট সামান্তরিকের ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কিন্তু এই সামান্তরিকের ক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে সব কটা কোণকে সমান দেখালাম আমরা, ঠিক আছে। তাই জন্যই আমরা এখান থেকে বলতে পারছি যে এবিসিডি একটি আয়তক্ষেত্র, ব্যাস প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, ঠিক আছে, দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। আচ্ছা, তো তার জন্য ফার্স্ট আমরা একটা বৃত্ত তৈরি করে নিলাম, এটা ধরো কেন্দ্র ও নাম দিলাম, এটা ধরো ডি নাম দিলাম, এটা ধরো বি নাম দিলাম, আর এটা এ বি, এটা এসি, এ বি আর এসসিডি, ঠিক আছে। আচ্ছা এখানে কাট পয়েন্ট নাম দিয়ে দাও ই, এখানে কাট পয়েন্ট নাম দিয়ে দাও এফ, বাস হয়ে গেল। তো এখানে দেখো বৃত্তের দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বলেছে, ঠিক আছে। তো দুটো সমান জ্যা কোনটা কোনটা, একটা হচ্ছে সিডি সমান আর একটা কি এবি, ঠিক আছে। এগুলো কিন্তু সব প্রদত্তের আন্ডারে লিখছো, লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি সমান জ্যা সিডি
এবং এবি। তো এখানে সিডি সমান এবি। ঠিক আছে? আরেকটা জিনিস আমরা জানি কি, কেন্দ্র ও থেকে যদি ওই যেকোনো জ্যায়ের উপরে যদি আমরা লম্ব টানতে পারি, তারা কি হয়? না ওর উপর লম্ব হয়। মানে যেকোনো যদি আমরা বাহু টানি সেক্ষেত্রে ওটা কি হয়? লম্ব হয় এবং ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে দেয়। ঠিক আছে? তো স্টেটমেন্টে কি? কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর দূরত্ব যথাক্রমে ওই এবং ওএফ। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ওই দেখো লম্ব হচ্ছে এবি এবং আরেকটা আমরা বলতে পারি ওএফ লম্ব হচ্ছে সিডি। এটা আমাদের প্রদত্ত। তাহলে প্রামাণ্যতে কি আমরা লিখতে পারি? দেখো প্রামাণ্যতে আমরা কি লিখতে পারি? প্রামাণ্যতে হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে কি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ এই ওই আর ওএফ এর মানটা সমান। কারণ এখান থেকে ও থেকে সিডি দূরত্ব ওএফ এবং ও থেকে এবি এর দূরত্ব ওই। তো এটাকেই আমাকে সমান দেখাতে হবে, তবেই গিয়ে আমরা বলতে পারি যে এটা সমদূরবর্তী, অর্থাৎ ওই সমান ওএফ। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এর জন্য আমরা দেখো প্রমাণ করার জন্য আমাদের কিন্তু একটা ব্যাসার্ধ তৈরি করতে হবে, একটা নয়, যেহেতু এখানে দুখানা জ্যা রয়েছে, তো এই জন্য দুদিকে দুটো আমরা ব্যাসার্ধ তৈরি করে নিলাম। অর্থাৎ অঙ্কনে আমরা যেটা করছি সেটা কি, ওডি ও কমা ডি এবং ও কমা ডি এবং ও কমা সি, সরি ও কমা বি যুক্ত করলাম। ঠিক আছে, যুক্ত করলাম। এবার চলে আসছি প্রমাণ। ঠিক আছে, দেখো যেহেতু এইখান থেকে দুটো লম্ব রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এর কোনো জ্যা যদি ওর উপর যায় বা লম্ব টানা হয়, তো সেক্ষেত্রে সেই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে দেয়। তার মানে যেহেতু ও ই লম্ব এবি, তাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওই লম্ব এবি, তাই এ ই সমান বিই লিখতেই পারি, যেহেতু সমদ্বিখণ্ডিত করে দেয়। ও ই এসে এবিকে দুটো টুকরো করে দিয়েছে, অর্থাৎ এ ই সমান বি। ঠিক আছে, পাশের স্টেটমেন্ট কি লিখবে তোমরা, যে লিখে দেবে এখানে যেহেতু বৃত্তের কেন্দ্রে, ঠিক আছে, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এর কোনো জ্যা এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ব্যাস এইটুকুই এখানে একটু লিখে দেবে। ঠিক আছে, আমি আর লিখছি না টাইম ওয়েস্টের জন্য। এবারে দেখো তোমরা কিন্তু অবশ্যই লিখবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। ওই সমান ওই লম্ব এবি হলো। এবার করব কি, ও এফ লম্ব সিডি, তাই এখান থেকে লিখতে পারি সিএফ সমান ডিএফ, এটাকেও লিখতে পারি। ঠিক আছে, এবারে দেখো এখানে দুখানা যে ত্রিভুজ পাচ্ছি, এটা যেহেতু লম্ব তার মানে এটা সমকোণী ত্রিভুজ, সিমিলারলি এটাও সমকোণী ত্রিভুজ। তো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, কোন দুটো ত্রিভুজ দেখো, একটা বিইও, তাহলে সমকোণী ত্রিভুজ বিইও এবং সমকোণী ত্রিভুজ ডিএফও থেকে পাই। কি পাচ্ছি দেখো, প্রথম কথা আমরা এখান থেকে বলতে পারি ওডি সমান ওবি। কেন বলতে পারি? একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো আমরা প্রমাণ করতে চাইছি এই দুটো সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, তাই জন্য আমরা যে কোনোভাবে প্রমাণ করতে পারি, 4 রকম পদ্ধতি রয়েছে সর্বসমতা দেখানোর। একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, নেক্সট আরেকটা কি বলতে পারি, নেক্সট দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা সমকোণ, অর্থাৎ এখানে ডিএফও সমান অ্যাঙ্গেল বিইও, এটা কি সমকোণ, তাই জন্য সেটা সমান। ঠিক আছে, আর আরেকটা কি বলতে পারি, দেখো বিই সমান ডিএফ। এবার তুমি বলবে বিইর সঙ্গে ডিএফ কেন সমান হবে? তার জন্য অবশ্যই প্রমাণে দেখো, অঙ্কে দেখো দেওয়াই রয়েছে সমান দৈর্ঘ্যের দুটো জ্যা। তো যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হবে, তাকে দুটো টুকরো করলে নিশ্চয়ই দুটো সমান টুকরোই পাওয়া যাবে, তাই জন্য ডিএফ এর মান নিশ্চয়ই বিইর সঙ্গে সমান হবে। বোঝা গেছে? তাই জন্য একটা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি দেখাচ্ছি দেখো, এটা আমাদের সমকোণ দেখালাম, আর এটা যেটা ব্যাসার্ধ হিসেবে গণ্য করছি এটা কি একটা অতিভুজ, এটা কি একটা অতিভুজকে বোঝাচ্ছে, আর এটা একটা বাহু। তাহলে সমকোণ অতিভুজ বাহু, এই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে ত্রিভুজ বিইও সর্বসম ত্রিভুজ ডিএফও। আর যদি ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায় কি নিয়ম অনুযায়ী, আর এইচ এস, অর্থাৎ সমকোণ অতিভুজ বাহু, এই শর্তে এটা কিন্তু সর্বসমতা দেখিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে সর্বসম ত্রিভুজের দুটো অনুরূপ বাহু আমরা বলতেই পারি ও এফ সমান ও ই। ব্যাস হয়ে গেল, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো দুটো বাহুকে সমান বলতেই পারি।
তাহলে আমাদের ওএফ সমান ওই হয়ে যাবে, সেই দুটো সমান বাহু। আর ওটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, দেখো প্রামাণ্যতা দেওয়া ছিল, ঠিক আছে, তো প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো দেওয়া আছে 4.5 সেমি, 5.5 সেমি, 6 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো। তো ফার্স্ট একটা ত্রিভুজ তোমরা এইভাবে অঙ্কন করে নাও, যার প্রত্যেকটা মান দেওয়া আছে, নাম দিয়ে দাও, এবং ওই ত্রিভুজে অন্তবৃত্ত করো। তো অন্তবৃত্ত করতে গেলে যেভাবে প্রত্যেকটা সেটেই কোশ্চেন আছে এবছরের জন্য ইম্পর্টেন্ট অন্তবৃত্ত, তো তোমরা কি করবে, অন্তবৃত্ত করার জন্য ফার্স্ট বি বিন্দুতে বসালাম কম্পাস, পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে কাট করে নিলাম। সিমিলারলি ওই দুটো কাট পয়েন্ট যেখানে পেলে বাহুর উপরে, সেখানে বসিয়ে কম্পাসটাকে নিয়ে এইভাবে একটা তোমরা সমদ্বিখণ্ডক তৈরি করো এবং সেখান থেকে বি থেকে সেটাকে যুক্ত করে বাড়িয়ে দাও। এই একই পদ্ধতি সিতেও করো, একই পদ্ধতি এতেও করো, করলে দেখো মাঝখানে একটা কাট পয়েন্ট পাবে, সেটা হচ্ছে লাল ডট দিয়ে যেটা দেখানো হচ্ছে। তো সেখান থেকে তোমরা সেই বিন্দুতে কম্পাসটাকে বসাও, বসিয়ে যে কোনো একটা লম্বের মাপ নাও, লম্ব মানে ওই বিন্দু থেকে যে কোনো একটা বাহুর দূরত্ব, ঠিক আছে, অর্থাৎ এই যে হাইটটা দেখতে পাচ্ছ, এই যে হাইটটা, এই হাইটটার মাপ নাও, ঠিক আছে, এই হাইটটা অথবা এই হাইটটা, যেটা খুশি নিতে পারো, এই হাইটটা অথবা এই হাইটটা, একই হবে, তিনটে সমান, ঠিক আছে। তো মাপ নিয়ে এগুলো কি ওই বৃত্তটা যেটা তৈরি হবে তাদের ব্যাসার্ধ নিয়ে এইখানে বসিয়ে এইভাবে একটা গোল করে দাও, ঠিক আছে, এইভাবে বৃত্তটা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট জ্যামিতিক উপায়ে √21 মান নির্ণয় করতে হবে। তো 21কে ফার্স্ট 3 আর 7 আমরা ভেঙে নিচ্ছি, দেখো √21 তো ফার্স্ট আমরা ভেঙে নিচ্ছি 3 গুণ 7, এইভাবে ভেঙে নিচ্ছি, একটা 7 সেমি আর একটা 3 সেমি বাহু তৈরি করে নিচ্ছি। তো একটা 3 সেমি বাহু কেটে নিলাম, একটা 7 সেমি বাহু কেটে নিলাম। এবার ফার্স্ট বড় বাহুটাকে কাট করে নাও, নিয়ে সেখান থেকে 7 সেমি মাপ নিয়ে কাট করে নাও, নেওয়ার পরে সেটাকে নাম দিয়ে দাও এবি। এবার বি বিন্দু থেকে বাকি যে টুকরো অংশটা 3 সেমি আছে সেটাকে মাপ নাও, সেটার নাম দাও সি, অর্থাৎ বিসি হলো সেই ছোট বাহু যেটা 3 সেন্টিমিটার, ঠিক আছে। নেওয়ার পরে তোমাকে এবার যেটা করতে হবে, এই পুরো বাহুটাকে অর্থাৎ এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তার জন্য অর্ধেকের চেয়ে বড় মাপ নাও, অর্ধেকের চেয়ে বড় মাপ নিয়ে কম্পাস বসাও, এই বিন্দুতে বসে এইরকম একটা বৃত্তচাপ তৈরি করো। সিমিলারলি সি বিন্দুতে বসে এইরকম একটা বৃত্তচাপ তৈরি করে একটা সরলরেখা টেনে দাও, দিলে মাঝখানে তুমি একটা পয়েন্ট পেয়ে যাচ্ছ, ও পয়েন্ট, যেটা হচ্ছে এই এসি বাহুর সমদ্বিখণ্ডক। এবার সেই মাপটা নাও, এ ওর মাপ নাও, এ ওর মাপ নিয়ে কম্পাস বসিয়ে এরকম একটা তুমি অর্ধবৃত্ত তৈরি করো, ঠিক আছে। তো অর্ধবৃত্ত তৈরি হয়ে গেছে। এবার বি বিন্দুতে তোমাকে তৈরি করতে হবে একটা সমকোণ। তো এই জন্য একটা সমকোণ তৈরি নাও, পেন্সিল কম্পাসের সাহায্যে করতে পারো, চাঁদা দিয়েও করতে পারো, করে সেখান থেকে একটা বাহু বাড়ি দাও, যেটা ওই অর্ধবৃত্তকে দেখো পি বিন্দুতে ছেদ করেছে। তো পেয়ে গেলে তোমরা এখানে কাট পয়েন্ট পি। এই যে বিপির মানটা দেখতে পাচ্ছ, এই বিপির মানটাই হচ্ছে তোমাদের √21 মান, অর্থাৎ 4.6 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাই তোমাদের সম্পাদ্য। আশা করি প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পেরেছো, নিজেরা করে নিতেও পারবে, ঠিক আছে। নেক্সট দেখো ত্রিকোণমিতিতে চলে এলাম। কি আছে দেখো, সাইন a প্লাস বি ইকুয়াল টু 1 এবং কস a মাইনাস বি ইকুয়াল টু 1, যেখানে 0 লেস দেন ইকুয়াল টু a প্লাস বি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, সাইন a প্লাস বির মান 1 বলেছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন a প্লাস বি আর 1-এর জায়গায় লিখতে পারি সাইন 90 ডিগ্রি। দুদিক থেকে সাইন বাদ চলে গেলে a প্লাস বি সমান 90 ডিগ্রি, এটা 1 নম্বর নাম দিয়ে দাও। সিমিলারলি কস a মাইনাস বি সমান বলেছে 1, তাহলে কস কতর মান, বলো কস কতর মান 1 লিখতে পারো, কস কতর মান 1 লিখতে পারো, দেখো এখান থেকে আমরা বলতে পারি কস 0-র মান, তাই তো, কস 0 ডিগ্রি। তাহলে এখান থেকে a মাইনাস বি সমান পেয়ে যাবে 0 ডিগ্রি, এটা নাম দিয়ে দাও 2 নম্বর। এবার a আর b কে সলভ করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এখানে 1 বলেছে, এটাও 1 বলেছে, a প্লাস বি সমান 90 এলো, এখানে a মাইনাস বি 0 এলো, ঠিক আছে। দেখো এবারে এই দুটোকে আমরা সলভ করবো, a আর b এর মানটা বের করবো। দেখো a প্লাস বি সমান 90 আর a মাইনাস বি সমান 0, তার মানে দেখো এটা কাটলে কী হবে, 2a সমান 90, তার মানে a সমান কত, 90/2 মানে 45 ডিগ্রি। সিমিলারলি এর মানটাকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, দিলে বির মান পেয়ে যাবে 90, আমরা 1 নম্বর সমীকরণ থেকে নিচ্ছি 90 মাইনাস a, অর্থাৎ 90 মাইনাস 45, তো 45ই হবে আমাদের আনসার, ঠিক আছে। তো a আর b এর মান বের করতে বলেছে, দেখো a আর b এর যোগফল দেখো 90 এর সমান হতে পারে বা 90 এর থেকে ছোটো হবে, 0 সমান হতে পারে বা 0 থেকে বড়। তো দেখতেই পাচ্ছ a আর b এর যোগফল মানে 90, সেটা 0 সমান 90 এর সমান, তো সেক্ষেত্রে এই নিয়মটা আমাদের মেনে চলছে। এবং a গ্রেটার দেন b, ঠিক আছে, a গ্রেটার দেন b তো এখানে হচ্ছে না, এখানে হচ্ছে তোমার a সমান b আসছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে a এবং b কোণের মান নির্ণয় করতে হবে। তো এই দুটো উত্তর হবে 45, 45, এটা একটা আনসার, এটা একটা আনসার। বাট এখানে এই যে যেটা দেওয়া আছে এটা তো মানে এটা এখানেই ভুল আছে একটা, ঠিক আছে। যাই হোক, কারণ এটা a আর b দুটোই সমান মান আসছে। ওকে, নেক্সট, কোনো চতুর্ভুজে 3টি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 এবং 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, একটা কোণ দেখো 90 ডিগ্রি দেওয়া আছে, বাকিগুলো সব বৃত্তীয় মানে দেওয়া আছে,
ঠিক আছে, একটা ষষ্ঠিক মান, বাকিটা বৃত্তীয় মান। তার জন্য আমরা কী করছি, ফার্স্ট 90 ডিগ্রিটাকে ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে নিয়ে চলে যাচ্ছি। তার জন্য আমরা π/180কে মাল্টিপ্লাই করে দিচ্ছি। জানো তোমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয়তে যেতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ π/2 হয়ে যাবে এটা বৃত্তীয় মান। এখন চতুর্থ কোণটার মান বের করতে বলেছে। আচ্ছা, চতুর্থ কোণটার মান কত বের করবো? চতুর্ভুজের চারটে কোণের মানে চতুর্ভুজের চারটে কোণের যোগফল কত হয়? 360 ডিগ্রি, তাই তো? চতুর্ভুজের চারটে কোণের যোগফল হয় 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি মানে কি হয়? 2π। 360 ডিগ্রি মানে 2 × 180, আর 180 মানে কত? পাই, অর্থাৎ 2π। তাহলে চতুর্থ কোণটা বের করতে গেলে আমাদের কী করতে হবে? টোটালটা থেকে বাকি তিনটে কোণের যোগফলকে বিয়োগ করতে হবে, অর্থাৎ একটা π/3, একটা 2π/3 প্লাস একটা π/2। ঠিক আছে, যেমন ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 হলে দুটো বলে দিলে একটা বের করতে গেলে কী করতে হয়? 180 থেকে বাকি দুটোকে যোগ করে বিয়োগ করে দিতে হয়। এও সেম জিনিস, 2π মাইনাস π/3। আচ্ছা, এটাকে ভিতরে ক্যালকুলেশন করে নাও, 6 লসাগু নিয়ে নাও, 3 দুগুণে 6, 2π, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4π, 2 3 6, তার মানে 3π। সলভ করলে পাবে 2π মাইনাস 2π, 4π, 6 3 9, 9π/6। 6 লসাগু নিয়ে নাও, 6 দুগুণে 12, π মাইনাস 9π, অর্থাৎ 3π/6। তো 3π/6 কাটাকাটি করলে হবে π/2, অর্থাৎ এটার যে ষষ্ঠিক মান এত রেডিয়ান পেয়ে যাবে একটা উত্তর, π/2, তাই তো? কাটাকাটি 3 দুগুণে 6, π/3, 2π, এখানে 5, 2, কোথাও একটা মিস্টেক হচ্ছে নাকি? π/3, π/3। আচ্ছা, এখানে কোশ্চেনটাই দেখো একটু ভুল আছে, এখানে 2π/3 লিখেছি আমি, ঠিক আছে? বাট ঠিক আছে, নো প্রবলেম, আমি কাটাকাটি করছি না, কারণ টেস্ট পেপারে দেখবে এখানে 5π/3 6 আছে এটা। তো তোমরা যেহেতু লিখে ফেলেছি আমি এটা ধরেই ক্যালকুলেশন করে গেছি, তোমরা তোমাদের মতো করে নেবে, ঠিক আছে? আমার ক্ষেত্রে যেটা উত্তর এসছে দেখো π/2 এসছে। বাট তোমরা যখন ক্যালকুলেশন করবে একটু খেয়াল করে করবে, কিন্তু বারবার বলছে একটু খেয়াল করে করবে, এই জিনিসটা একটু খেয়াল করে করবে। এখানে 2π/3 আছে কিন্তু, ঠিক আছে? তো এটা একটু আমি লিখে দিলাম, অ্যাটেনশন বলে লিখে দিলাম, খেয়াল রাখবে, কারণ স্ক্রিনশট দিয়ে অনেকে হয়তো কাজ করছো, শেষে গিয়ে কমেন্ট করবে অঙ্ক ভুল হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল করবে, এখানে 2π/3 ধরেই কিন্তু আমি অঙ্কটা করলাম। ওকে, তাহলে এটা দেখো π/2 এসছে, তাহলে তিনটে কোণ এই রয়েছে, আর এই একটা কোণ, চারটে কোণ। তাহলে এই কোণটারও চতুর্থ যে কোণটা বৃত্তীয় মান এইটা হলো, আর তার ষষ্ঠিক মান কত হবে? ষষ্ঠিক মান আসবে দেখো π/2 মানে পাইকে 2 দিয়ে ডিভাইড করে দাও, মানে 180কে 2 দিয়ে ডিভাইড করো, সেই 90 আসবে। তো 90 ডিগ্রি হবে ষষ্ঠিক মান। তো বুঝতেই পারছো আমি যেহেতু এটা 2π/3 ধরে অঙ্ক করছি, তার জন্য আমার উত্তর এরকম 90 এসছে, ঠিক আছে? তো তোমরা ক্যালকুলেশন করবে, ওটা 5π/6 ধরে সেম প্রসেস করে যাবে, দেখবে যা উত্তর আসবে সেটাই তোমাদের জন্য উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি, সাইন স্কোয়ার 68 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি প্রুভ করতে হবে, ঠিক আছে? তো আমরা LHS দিয়ে স্টার্ট করি, বামপক্ষ। আচ্ছা, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি যেটা আছে, এটাকে আমরা কী করছি দেখো, 22 আর 68, তাই তো? 22 68, এখানে 22 68, এখানে 68 দুটো আছে, তাহলে 22টাকে আমরা চেঞ্জ করি, কারণ দু জায়গায় চেঞ্জ করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে কোসেক স্কোয়ার 22টাকে লিখতে পারি 90 - 68, কারণ 68 আর 22 যোগ করলে কিন্তু 90 হয়, তো সেক্ষেত্রে আমরা পুরক্ষণের নিয়ম অনুযায়ী ওটাকে লিখতেই পারি। তাহলে কোসেক স্কোয়ার 90 - 68, কোসেক স্কোয়ার থিটা মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? কট থিটা হয়, সরি কট বলছি, সরি, ট্যান হলে কট হয়, কোসেক হলে সেক হয়। সেক স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে? গুণ কট স্কোয়ার 68 ডিগ্রি। তো সেক স্কোয়ার 68 ডিগ্রি এটাকে লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার 68 ডিগ্রি, লেখা যায়। সাথে এখানে আছে কট স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো এই কট 68টা গুণ করে দাও, তাহলে কট 68 এর সঙ্গে 1 গুণ করলে কট 68, আর ট্যান স্কোয়ার 68 এর সঙ্গে যখন এটা গুণ, আচ্ছা কট স্কোয়ার, এটা স্কোয়ার, কট স্কোয়ারের সঙ্গে যখন গুণ হবে দেখো ট্যান স্কোয়ার 68 ডিগ্রি, আর এই কট স্কোয়ার যখন ওর সঙ্গে গুণ হবে সেটাকে আমরা ডাইরেক্ট লিখছি 1/tan স্কোয়ার 68 ডিগ্রি, এই কট স্কোয়ারটাকে লিখছি ট্যান স্কোয়ার 68, যাতে এখানে সরাসরি আমরা কাটাকাটি করতে পারি, আর এখানে চলে আসবে কি কট স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে? এটা হলো। সিমিলারলি আমরা করব কি এদিকে, দেখো এখানে RHS করছি, তো সাইন স্কোয়ার 22 ডিগ্রিটাকেই চেঞ্জ করছি, বাকি 68কে ছেড়ে দিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার 22টাকে লিখছি দেখো 90 - 68, বাকি যেটা থাকছে সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68, ঠিক আছে? আচ্ছা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা হয়, তার মানে কস স্কোয়ার 68 ডিগ্রি, এখানে সাইন স্কোয়ার 68 ডিগ্রি, প্লাস এখানে কট স্কোয়ার
68 ডিগ্রি। আচ্ছা এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কী হবে, এটা 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা এখানে একটা সূত্র ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস, না দরকার নেই, সূত্র লেখারও তো কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো এখানে একটা জিনিস আমরা মিস করেছি, প্লাস ওয়ানটাকে লিখেই নিই, এখানে দেখো এসে গেছে সরাসরি। তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমরা সরাসরি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, LHS সমান RHS। তোমরা যদি কেউ অন্যভাবে করো এর প্রমাণের উত্তর কিন্তু আলাদা আসতেই পারে, তো নো ম্যাটার, আমি যেভাবে করেছি তাতে আমাদের এইটার সঙ্গে এটা প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট, যদি একটি 18 মিটার উঁচু 5 তলা বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে হলুদ রঙের যে ছবিটা দেওয়া আছে, এটা একটা বাড়ি, এবং তার বাম দিকে যে লম্বা মতো যে বাড়ির মতো অংশটা দেখতে পাচ্ছ, এটা মনুমেন্ট হিসেবেই আমরা নোট করছি। ঠিক আছে, তো এই যে বাড়িটার হাইট দেখতে পাচ্ছ 18 মিটার, এবং ওই বাড়ির সঙ্গে একই সমতলে অবস্থিত একটা মনুমেন্ট রয়েছে। ঠিক আছে, তো যেটার উন্নতিকোণ যদি ছাদ থেকে দেখা হয়, তাহলে ওই মনুমেন্টের চূড়ার যে উন্নতিকোণ সেটা 45 ডিগ্রি কোণে দেখা যায়, এবং ওই ছাদ থেকে মনুমেন্টের পাদদেশের অবনতিকোণ কিন্তু 60 ডিগ্রি কোণে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই মনুমেন্টের উচ্চতা তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে, এটাই আমাদের কোশ্চেন। ওকে, তো মোটামুটি আমরা ছবিটা তৈরি করে নিয়েছি, নামগুলোকে দিয়ে দিই। চলো, তাহলে সিডি হচ্ছে বাড়ি এবং এবিটা হচ্ছে সেই মনুমেন্ট। তো অ্যাঙ্গেল যেগুলো দেওয়া রয়েছে সেই অ্যাঙ্গেলগুলো আমরা ফার্স্ট তুলে নিই। অ্যাঙ্গেল BDE এটার মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি। আচ্ছা, আরেকটা কোণ দেওয়া আছে কি, অ্যাঙ্গেল DAC এটা দেওয়া আছে 60 ডিগ্রি। আরেকটা দেওয়া রয়েছে কি, সিডির মান দেওয়া রয়েছে 18 মিটার। ঠিক আছে, এটাই আমাদের প্রদত্ত যে মানগুলো। চলো শুরু করা যাক। আচ্ছা, √3 মান বসিয়ে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। এখন ফার্স্ট দেখো এই হাইটটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এই হাইটটা বের করতে হবে। এই হাইটটা বের করতে গেলে একটা জিনিস একটু চিত্র অনুযায়ী এটাকে নেগলেক্ট করো, আমাদের এই যে হাইটটা বের করতে হবে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট আমাদের কিন্তু এই হাইটটুকুকে বের করতে হবে, অর্থাৎ BE এই যে হাইটটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, কেন? কারণ দেখো এইটুকু যদি 18 মিটার হয়, সিডির সঙ্গে এইটা কি হবে, সমান হবে। দেখো সিডির সঙ্গে AEটা কিন্তু সমান হবে, তাই তো? অর্থাৎ সিডি যদি 18 হয়ে থাকে, তাহলে AEর মানও কিন্তু 18 মিটার হবে। এটা আমরা আয়তক্ষেত্রের নিয়ম অনুযায়ী বলতে পারি, বিপরীত বাহুগুলো সমান হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদেরকে শুধু বিটাকে বের করতে হবে। কেন? কারণ আমরা এবির মান চাইছি, অর্থাৎ এই মনুমেন্টটার হাইট চাইছি। তো এবি মানে কি, এবি মানে এবির জায়গায় আমরা লিখতে পারি AE প্লাস EB। ঠিক আছে, তার মধ্যে এর মান দেখো 18 বসিয়ে দেবো, আর পড়ে থাকলো শুধু ইবি। তাহলে ইবিটাকেই আমাদের আইডেন্টিফাই করতে হবে। চলো আমরা ইবির মানটাকে আইডেন্টিফাই করি। এখন ইবির মান আইডেন্টিফাই করতে গেলে তোমাদের দরকার কি, দেখো এটাও অজানা রাশি এবং এর ক্ষেত্রে ভূমি এটাও অজানা রাশি। এই দাগটা টানার উদ্দেশ্য এটাই, যেহেতু ছাদ থেকে দেখা হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ভূমির সমান্তরাল একটা অ্যাক্সিস কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তাই জন্য আমরা ডিইটাকে টেনেছি। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমরা করব কি, আমাদের যেটা মান জানা মান এবং একটা কোণ জানা, সেই জায়গা থেকে আমাদের এই ভূমির মানটাকে বের করে নেব। ঠিক আছে, যাতে এই এসির জায়গায় আমরা ইডিকে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট সমকোণী ত্রিভুজ DCA, এটা একটা সমকোণী ত্রিভুজের মতোই কনসিডার করো। সমকোণী ত্রিভুজ DCA থেকে পাই কি পাচ্ছি, এখানে লম্ব কোণটা DC, ঠিক আছে, ভূমি কোণটা AC, কোণ কত দেওয়া আছে, tan 60 ডিগ্রি। ঠিক আছে, কোণ tan 60 ডিগ্রি। তাহলে ডিসির মানটা 18 মিটার, এসির মানটা বের করছি আমরা, tan 60 মান √3, কোনাকুনি গুণ করে দাও, এসির মান চলে আসবে 18 তলায় √3। ঠিক আছে, তাহলে করণ নিরসন করলে কি চলে আসবে, উপরে 18 √3 আর নিচে √3 দিয়ে গুণ করা মানে এটা শুধু 3 চলে আসবে, কাটাকাটি করলে 3 6 18, অর্থাৎ এসির মান আমরা পেয়ে গেলাম 6√3 মিটার। তো এসির মান পেয়ে গেলাম। আচ্ছা, এসির সাথে কি হবে, ডিইটা সমান হবে, তাহলে এসি সমান কিন্তু ডিই। কেন? এটাও আয়তক্ষেত্রের নিয়ম অনুযায়ী বিপরীত বাহুগুলো সমান হবে। তো এসির মান যদি ডিইর সঙ্গে সমান হয়, তাহলে আমরা এটাও বলতে পারি যে এটাও 6√3 মিটারই হবে। দেখো এক্ষেত্রে এবার যদি আমরা সমকোণী ত্রিভুজ BED নিয়ে থাকি, যেহেতু এটা সমকোণ, এটা 90 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে BE অর্থাৎ লম্ব বাই ভূমি অর্থাৎ ED সমান tan 45 ডিগ্রি। বলতেই পারি লম্ব বাই ভূমি সমান tan 45 ডিগ্রি। এখন বির মানটা দেখো বের করবো আমরা, তো বি থাকলো, আর ইডির মান কত, ইডির মান দেখো 6√3। ঠিক আছে,
tan 45 এর মান কত 1, অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি বলতে পারি যে BE সমান 6√3, কোনাকুনি 1 এর সঙ্গে গুণ করলে 6√3 মিটার চলে এলো। ব্যাস হয়ে গেল। বির মান পেয়ে গেছি, দেখো এই বির জায়গায় এখানে বসিয়ে দেবো এটাকে নিয়ে, তাহলে বির জায়গায় 6√3টাকে আমরা বসিয়ে দেবো, তাহলে উত্তর চলে আসবে 18 প্লাস 6√3। ঠিক আছে, এটাই আমাদের উত্তর চলে আসবে। এবার আমাদের কিন্তু মানটাকে বসাতে হবে, তো মানটা বসাচ্ছি আমরা। দেখো 18 প্লাস 6 ইন্টু 1.732 এইটা, তাহলে 18 প্লাস 6.17 6 ইন্টু 1.732 গুণ করে দাও, এটা আসবে কত 6 দিয়ে 12, 18 19, আর 42 43 3 4 6 4 10, তাহলে এটা আসছে। তো যোগ করে দিলে মোটামুটি চলে আসছে 28.392 মিটার। এটাই হয়ে যাবে কিন্তু আমাদের এই যে বিইর বিই বলছি এবি, অর্থাৎ এই যে মনুমেন্টের হাইট। ঠিক আছে, এটা হাইট কত আসছে 28.392 মিটার। এটাই আমাদের কিন্তু আনসার। বোঝা গেছে? একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত একটি অনুভূমিক সরলরেখার কোন একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। তো চিমনির উচ্চতা কত? তো দেখতে পাচ্ছি এখানে একটা চিমনি রয়েছে এবং চিমনির গোড়া থেকে কিছু দূর এগিয়ে গেছে সরলরেখা বরাবর, গিয়ে সেখান থেকে আমরা দেখা হচ্ছে চিমনিটা চূড়ার উন্নতিকোণ, সেটা কত ডিগ্রি বলা আছে 30 ডিগ্রি। তো এখানে BA হচ্ছে সেই চিমনিটা এবং সি বিন্দু থেকে দেখা হচ্ছে বি, অর্থাৎ চিমনিটা চূড়ার যে উন্নতিকোণ 30 ডিগ্রি। ঠিক আছে, এখন ওই সি বিন্দু থেকে যদি আরও 50 মিটার এগিয়ে আসা হয়, অর্থাৎ সেটা হচ্ছে ডি বিন্দু, সেই ডি বিন্দু থেকে যদি আমরা ওই চিমনিটা চূড়ার উন্নতিকোণ মেজারমেন্ট করি, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমাদের যে প্রদত্ত মানগুলো সব আমরা চিত্র করে নিলাম, এবার আমাদের মানগুলোকে বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। চিমনির উচ্চতাটা আমরা বের করব। ফার্স্ট যেটা করতে হবে, দেখো এখান থেকে যেটা অজানা রাশি সেগুলোর মান তো আমরা বের করব, তার আগে ফার্স্ট AB বাই AD করে নেবো সমকোণী ত্রিভুজ AB, সমকোণী ত্রিভুজ BAD থেকে। ঠিক আছে, তার আগে মানগুলো লিখে নিই কী কী আমাদের কাছে দেওয়া রয়েছে। অ্যাঙ্গেল BDA, এটার মান দেওয়া রয়েছে 60 ডিগ্রি। আর দেওয়া রয়েছে কি দেখো CD বাহুর মাপ দেওয়া রয়েছে 50 মিটার। আর আরেকটা দেওয়া রয়েছে দেখো অ্যাঙ্গেল BCA বা BCDও বলতে পারো 30 ডিগ্রি, এটা দেওয়া রয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ BAD থেকে পাই। ঠিক আছে, BAD থেকে কি পাচ্ছি দেখো BA বাই AD, দেখো লম্ব বাই ভূমি, এটা লম্ব BA আর এটা হচ্ছে ভূমি। tan কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে B এর মান কত, BA আমরা বের করব, তো যেটা মাঝে থাক BA মিনস AB একই ব্যাপার, আর BDটাও এখানে AD BA মানে এইটা, আর ADটা নিচে। আচ্ছা, এটাও অজানা রাশি তাই তো, তো ঠিক আছে, এটা AD থাকলো। আর tan 60 মান √3, তাহলে AB সমান পেয়ে যাচ্ছে এখান থেকে দেখো √3 ইন্টু AD। ব্যাস, এটা হয়ে গেল আপাতত। এবারে দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, আবার সমকোণী ত্রিভুজ BAC থেকে পাচ্ছি কি পাচ্ছি BA বাই AC সমান tan 30 ডিগ্রি। এখানে কোণ কত আছে 30 ডিগ্রি, তার মানে এটার মান কত 1/√3 বসিয়ে দিলাম। বি এটা যেমন আছে থাক, AB আকারে লিখতে পারো, আর এসির জায়গায় আমরা লিখতে পারি AD প্লাস 50, অর্থাৎ AD প্লাস সিডির জায়গায় 50 বসিয়ে দিলাম। ঠিক আছে, কারণ ওই এসি বাহুকে ভাঙলে দুটো বাহু পাই, একটা AD বাহু আর একটা CD বাহু। ঠিক আছে, তো সেই সিডির জায়গায় 50 বসালাম, ক্রস মাল্টিপ্লাই করে দাও √3 AB, আর এবির জায়গায় এটাকেও বসিয়ে দিচ্ছি, এবির জায়গায় দেখো এটাকেও বসিয়ে দিচ্ছি √3 AD। ঠিক আছে, AD। আচ্ছা, বের করতে হবে আমাদের এবির মানটা, তো ঠিক আছে এডির মানটা আমরা এখান থেকে বের করে নিই, এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে এবির জায়গায় √3 ADটাকে বসিয়ে দিলাম। এবারে নিচে যেমন আছে AD প্লাস 50 আর এখানে 1/√3, তাহলে ক্রস মাল্টিপ্লাই করে নাও, এখান থেকে দেখো কি চলে আসছে AD প্লাস 50, আর এখান থেকে ADর সঙ্গে √3 এর সঙ্গে √3 গুণ করলে শুধু 3 হবে, অর্থাৎ 3AD তৈরি হবে, তাই তো। তো সলভ করলে প্লাস ADটাকে এদিকে করে নিয়ে চলে আসলে মাইনাস AD হয়ে যাবে, অর্থাৎ ক্যালকুলেশন করার পরে আসবে 2AD সমান 50, আর ADর মান পেয়ে যাবো আমরা 25, 50কে 2 দিয়ে ভাগ করে 25 এত মিটার। তাহলে AD 25 এসে গেল, ADর মানকে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো দেখো ABর মান 25
√3। এটির মান 25 আর √3টা বসে গেল, তো এটাই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এই যে বাহুটার দৈর্ঘ্য, অর্থাৎ বাহু বলো বা এই চিমনিটা বলো, যাই বলো না কেন, এটার দৈর্ঘ্য হয়ে যাবে 25√3 মিটার। ঠিক আছে? 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটা আয়তাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ঠিক আছে? আচ্ছা, 2.1 মিটার যেটা দীর্ঘ আছে, মিটার আছে, এটা দেখো মিটার আছে, আর এখানে যেহেতু লিটার আছে, তো আমাদের লিটারের সঙ্গে কিন্তু মিটারের ডাইরেক্ট রিলেশন নেই, বাট ঘন মিটারের সঙ্গে এক ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়। তাই জন্য আমরা এই মিটারটাকে ডেসিমিটার নিয়ে চলে যাবো। ঠিক আছে? তাহলে 2.1 মিটার যে দৈর্ঘ্য বিশিষ্ট একটা চৌবাচ্চা রয়েছে, তো সেটাকে আমরা ফার্স্ট 21 মানে 2.1 এর সঙ্গে আমরা 10 গুণ করব, করলে হয়ে যাবে এটা 21 ডেসিমি। ঠিক আছে? 21 ডেসিমি হয়ে যাবে। সিমিলারলি এটা কি দৈর্ঘ্য হলো। ঠিক আছে? এবার কি করব, প্রস্থ। তো প্রস্থটাও দেখো কত দেওয়া আছে, 1.5 মি। তো তার সঙ্গে আমরা কিন্তু সেম 10 গুণ করব, হয়ে যাবে 15 ডেসিমি। তাহলে পুরো অঙ্কটা আমরা ডেসিমিতে করছি, যাতে আমরা ঘন ডেসিমিটার উত্তর বের করতে পারি আর সরাসরি তাকে লিটারে কনভার্ট করতে পারি। তাহলে এবারে দেখো কি আসছে। তো চৌবাচ্চায় কত জল ঢালা হয়েছে বলেছে, দেখো 630 লিটার জল ঢালে আর জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা দেখো আগে কত ছিল। এই অবস্থায় যদি আয়তন আমরা দেখি, এই অবস্থায় দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, দেখো একটা চৌবাচ্চা ধরো এরকম দেখতে, ধরো এরকম টাইপসে মোটামুটি একটা আঁকার চেষ্টা করলাম আমি। ঠিক আছে? তো এটা বুঝতেই পারছো, এটা ছবিটা উল্টো হয়েছে, চৌবাচ্চা জল আর থাকবে না, বেরিয়ে আসবে। দাঁড়াও 1 সেকেন্ড। এটা মোটামুটি তাও আছে, হেলে আছে, যাই হোক, কোনো প্রবলেম। ওই মানে ম্যানেজ করে নাও। ঠিক আছে? এই চৌবাচ্চা এটা, ঠিক আছে, এই চৌবাচ্চা, এখানে জল আছে দেখতে পাচ্ছ। এই চৌবাচ্চা কি বলছে, চৌবাচ্চা আরও 630 লিটার জল ঢালে জলের গভীরতা কতটা বাড়বে, এই ছিল। এবার এর উপরে আরও জল ঢালা হচ্ছে, আরও জল ঢালা হচ্ছে, ঢাললে বলেছে জলের হাইট যদি এই পর্যন্ত উঠে যায়, তাহলে সেটা কতটা বাড়ছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে জলের হাইটটা বাড়বে, আগে ধরে নাও এই পর্যন্ত ছিল, আগে ধরে নাও এই পর্যন্ত ছিল, এখন বর্তমানে যে জলের হাইটটা বাড়লো, সেটা কতটা বাড়বে। তো সেটা কতটা বাড়বে, এই যে আয়তন, সেই আয়তন জলের সঙ্গেই 630 লিটার আয়তনটা মিললেই মানে মেলাতে হবে। অর্থাৎ শর্তানুসারে আমরা লিখতে পারি যে এইটুকু অংশের জলের আয়তন কত, সেটা আমাকে বের করতে হবে। এইটুকু অংশের জলের আয়তন কী হবে, এইটুকু অংশের দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতা তাই, সেটাই করলেই হবে। দৈর্ঘ্য মানে কত, 21, প্রস্থ মানে কত, 15, কারণ জল কি চৌবাচ্চার সঙ্গেই তো থাকবে। জলের তো কোনো আকার আয়তন থাকে না, আকার থাকে না, আয়তন থাকে, সরি আকার তো থাকে না। তো চৌবাচ্চায় রাখা হয়েছে মানে চৌবাচ্চার মতোই তার আয়তন হবে, মানে আকারটা হবে, সেই জন্য তার আয়তন না চৌবাচ্চার, তার আকার আর চৌবাচ্চার আকার যেহেতু সমান, তো সেই জন্য এর আয়তন বের করা মানে জলের আয়তন বেরিয়ে যাচ্ছে। তাহলে 21 গুণ 15, আর উচ্চতাটা কত, ধরে নিচ্ছে এর উচ্চতা এক্স মিটার বৃদ্ধি পাবে, সরি এক্স ডেসিমি বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো এই যে আয়তনটা আসবে, এত ঘন ডেসিমিটার আসবে, কারণ ডেসিমিতে সব উত্তর আছে, তার মানে এত ঘন ডেসিমি, আর 1 ঘন ডেসিমি মানে 1 লিটার হয়। তো এক্ষেত্রে কত লিটার আছে, 630, তো এটা নিশ্চয়ই 630-এর সঙ্গে সমান হবে। তো ঠিক আছে, সলভ করে নাও এখান থেকে। ঠিক আছে? দেখো 630 আর নিচে চলে আসবে 21 গুণ 15। ঠিক আছে? তো কাটাকাটি করো, 5 দিয়ে করি, 5 3 15, এখান থেকে 5 দিয়ে করো 1, 5 2 10, 5 6 30, 21 দিয়ে কাটো 6, আর এখানে 3 দিয়ে কাটো 2, তার মানে 2 ডেসিমি বৃদ্ধি পাবে। ব্যাস হয়ে গেল উত্তর। নেক্সট বলেছে দেখো 13 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত একটা ছাদের জল বের হওয়ার নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল। বৃষ্টির পর দেখা গেল ছাদে 7 সেমি গভীর জল দাঁড়িয়েছে। যে নলটি দিয়ে জল বের হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। চোঙাকারে মিনিটে 200 মিটার, যে চোঙাকার, কি লাইনটা মিস্টেক হয়েছে মনে হয়, মিটার 200 মিটার দৈর্ঘ্যের জল বেরোয়, মানে এখানে সোজা কথা ইংরেজি একটা কোশ্চেন, এটা বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। যাই হোক, চোঙাকৃতি একটা পাইপ আকার, মানে চোঙাকৃতি একটা মানে লম্ববৃত্তাকার চোঙের কথাই বলছে, সেই রকম একটা পাইপ দিয়ে 200 মিটার বেগে জল বের করা হয়। তো নলটা খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে। ঠিক আছে? তো ভালো কথা। ছাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 13 মিটার, প্রস্থ কত দেওয়া আছে 11 মিটার। তো এখানে যে জলটা থাকে সেটাই পাইপ দিয়ে বেরিয়ে যাবে, তার ক্ষেত্রে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? তো চলো ফার্স্ট ছাদে দেখি কত জল থাকে, তার মানে ছাদের আয়তন বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত, 13 মিটার, প্রস্থ দেওয়া আছে কত, 11 মিটার। এবার কি বলেছে দেখো, উচ্চতাটা দরকার, মানে গভীরতা দরকার। বলছে নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল, বৃষ্টির পর দেখা গেলো ছাদের 7 সেমি গভীর জল দাঁড়িয়েছে। তাহলে এগুলো যেহেতু মিটার আছে, এটাকেও মিটারে নিয়ে নেবো।
তাহলে উচ্চতা অর্থাৎ এখানে ছাদের উচ্চতা নয়, মানে জল যেটা ছাদে দাঁড়িয়েছে সেই ছাদের জলের উচ্চতাটা কত আছে 7 সেমি। ঠিক আছে, তাহলে 7 সেমিটাকে আমরা কি করব মিটার নিয়ে যাব, তার জন্য 7 এর 100 করব, অর্থাৎ এত মিটার হয়ে যাবে। দৈর্ঘ্য পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এর আয়তনটা বের করব। ঠিক আছে, তারও আগে যেটা দরকার, যে পাইপ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে তার ক্ষেত্রে কী কী দেওয়া আছে সেটা একবার দেখে নিই। পাইপের ক্ষেত্রে কী দেওয়া আছে দেখো, যে নলটি দিয়ে জলটা বের হয় তার ব্যাস দেওয়া আছে 7 সেমি। তাহলে ওই যে ছাদ থেকে, ধরে নাও এটা ছাদ, এটা এখান থেকে যে জলটা বেরিয়ে যাবে, এখান থেকে ধরে নাও, এখান থেকে ধরে নাও যে জলটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এর যে ব্যাসার্ধ কত হবে নলটির ব্যাসার্ধ, তোমরা কিন্তু অবশ্যই লিখবে ব্যাস এত, তারপর ব্যাসার্ধ লিখবে। আমি সরাসরি ব্যাসার্ধটা লিখে নিচ্ছি কারণ সময়টা বাঁচানোর জন্য। তাহলে কত হবে 7/2 এত সেমি। এখন 7/2 এত সেমি লিখবো না, কারণ মিটারে করবো, কারণ এদিকে সব মিটারে রেখেছি। তাহলে এখানে 7/2 × 100 অর্থাৎ 7/200 এত মিটার, হ্যাঁ এত মিটার হয়ে গেল পাইপটার ব্যাসার্ধ। ঠিক আছে, তো পাইপটার ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার আমাদের দরকার কি পাইপটার উচ্চতাটা দরকার। এবার এই উচ্চতা মানে কি, এখানে কত মিটার বেগে জল বেরোয় সেটাই হবে পাইপটার উচ্চতা, মনে রাখবে। এখানে 200 মিটার, তো ঠিকঠাকই রয়েছে। তাহলে এইখান থেকে যে জলটা 1 মিনিটে পাস হবে, ঠিক আছে, সেটাই আমাদের এই যে ছাদ 1 মিনিট নয়, এখান থেকে যে জলটা বেরিয়ে যাবে সেটা টোটাল আয়তন এই ছাদে যা জল ছিল তার আয়তনের সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, এবারে দেখো, তাহলে পাইপটার আয়তন ফার্স্ট বের করে নিই। পাইপটির আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ হয়। তো পায়ের মান কত 22/7, আর স্কোয়ার, আর মানে এখানে যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছ 7/200, আর স্কোয়ার আর লিখলাম না, 7/200 বলে দুবার লিখলাম, আর স্কোয়ার যেহেতু। আর এইচ মানে কত 200, দেখো এইচ মানে এই হাইটটা, এদিক থেকে দেখো 200 কেটে গেল, আর কিছু কাটে দেখো 7/7ও কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে, 2 দিয়ে কাটো 11, এখানে কাটলে 100, তার মানে 77 আর নিচে 100। ঠিক আছে, এত ঘন মিটার, এটা হচ্ছে পাইপের আয়তন বা পাইপ থেকে যে জলটা বেরোয় সেই 1 মিনিটের আয়তন। ঠিক আছে, এবার বলছে দেখো 200 মিটার বেগে জল হয়, যে নলটি খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিচ্ছি 1 মিনিটে পাইপ থেকে এত পরিমাণ জল বেরিয়ে যায়। ঠিক আছে, এত ঘন মিটার। তাহলে 1 মিনিটে পাইপ থেকে জল নির্গত হয় 77/100 ঘনমি। ঠিক আছে, ঘনমি, মিটার কিউব লিখলাম। ঠিক আছে, 1 মিনিটে এটা বেরিয়ে যায়। এবার ছাদের কত পরিমাণ জল আছে, তো তার জন্য আমরা কি করব, এখানে ছাদের যে পরিমাণ জল আছে তার আয়তনটাকে একবার বের করে নেবো। দেখো আমি এখানে জায়গাটাকে পরপর যেহেতু করা সম্ভব নয়, সেই জন্য আমরা যখন যেখানে জায়গা পাচ্ছি করছি, তোমরা কিন্তু এগুলোকে নিচে করে যাবে। ঠিক আছে, এবার ছাদের জলের আয়তনটা করব। ঠিক আছে, এই আয়তনটা করব কীভাবে করব দেখো, আয়তন বের করতে গেলে এখানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করবো, অর্থাৎ 13 × 11 × 7/100। যদি অনেকে এখানে না জায়গা রেখে থাকো, সেক্ষেত্রে তুমি এমনি বুঝতেই পারছো 3টাকে গুণ করতে হবে, তো এখানে ডাইরেক্ট লিখতেই পারো, এখানেও সরাসরি লিখতে পারো। দেখো যদি এখানে নাও করতাম, এখানে লিখতাম 1 মিনিটে পাইপ থেকে জল নির্গত হয় এত মিটার। এখানে একটু কোশ্চেনটা মিসিং আছে, এটা বলে দেওয়া থাকবে যে 1 মিনিটে পাইপ থেকে এত পরিমাণ জল বেরোচ্ছে। ঠিক আছে, তো ছাদের জল বেরোতে সময় লাগবে কত, ছাদের টোটাল জল আছে কত এত, 1 মিনিটে বেরিয়ে যায় এত মিটার কিউব। তাহলে এত পরিমাণ জলটাকে খালি করতে হবে, তার মানে এটা দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো। তাহলে এটাকে ডিভাইড করলে কত আসছে দেখো, 13 × 11 × 7, আর এই যে 100টা থাকবে ওটা তলায় দিয়ে নিচ্ছি, ভাগ 77/100। এই যে 77টা লিখবো বাই 100, সেটা গুণের নিয়ম অনুযায়ী উপরে লিখে দিচ্ছি। তোমরা আগে ফার্স্ট ভেঙে লিখবে, পুরোটাকে এটা লিখবে আগে হুবহু সেম টু সেম, এটাকে লেখো যে পাইপ ছাদের জল বেরোতে সময় লাগবে, লেখো ছাদের, বুঝতে পারছো এত জিনিসগুলো লেখার জন্য স্পেস দরকার, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। ছাদের জল বেরোতে সময় লাগবে। ঠিক আছে, বলে এবার এইটাকে গোটাটাকে লিখবে, ভাগ দিয়ে তলায় এটা লিখবে, তারপর সেটাকে ক্যালকুলেশন করে দেখবে হুবহু সেম টু সেম এরম যেটা লিখেছি আমি এটাই আসবে। ঠিক আছে, দেখো 100 কেটে যাবে, 11 × 77, এই 77 কেটে যাবে, তো পড়ে থাকবে কত 13, তো 13 মিনিট হয়ে যাবে সঠিক উত্তর। বুঝেছে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, চোঙের ক্ষেত্রে। তাহলে ব্যাসার্ধের আগে আর ধরে নাও, ভূমির যে ব্যাসার্ধ আর ধরলে তাহলে উচ্চতা কী হবে, দ্বিগুণ মানে 2r হবে।
যদি উচ্চতা 6 গুণ হতো, উচ্চতা এখন কত হবে? না 6 গুণ যদি হতো। অর্থাৎ এখন উচ্চতা কত হবে? 6 দুগুণে 12 আর। ঠিক আছে? তাহলে তবে আয়তন এত ঘনডেসিমি বেশি হতো। আচ্ছা এইখানে আগে ফার্স্ট আয়তন দেখে নিই কত আসছে আগের অবস্থায়। উচ্চতা এত, ব্যাসার্ধ এত, তাহলে আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ হয়। তাহলে পাই মানে 22/7, তো পাই লিখে দেখো, শেষে ক্যালকুলেশন করছি। পাই আর এর মান কত আর, আর এইচ এর মান কত 2r, তার মানে 2r³ পাই বা 2 পাই r³, 2 পাই r³। ঠিক আছে, এটা আসছে। এত ঘন একক ডেসিমি আছে, তার মানে ঘন ডেসিমি। এবারে আয়তন কত হবে? ব্যাসার্ধ তো সেমই আছে, ব্যাসার্ধ যা ছিল তাই আছে। এখন আয়তন কত হবে দেখো, এখন আয়তন হবে সেম পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর এর মান কত, সেই আরই থাকছে, আর এইচ এর মান এখন 12r, অর্থাৎ এটাকে সলভ করলে পাবো 12 পাই r³, এত ঘন ডেসিমি। এবারে প্রশ্ন আসছে দেখো, বলেছে চোঙটির আয়তন আগের থেকে 539 ঘন ডেসিমি বেশি হবে। তার মানে আগে ছিল 2 পাই r³, এখন হয়ে গেছে 12 পাই r³, অর্থাৎ এই 12 পাই r³ মাইনাস 2 পাই r³, এটার যে মান সেটা 539 হবে। ব্যাস হয়ে গেল। তো 12 পাই r³ থেকে 2 পাই r³ বিয়োগ করলে কত হবে? 10 পাই r³ সমান 539 হয়েছে। তাহলে পায়ের মান কত? 22/7, r³ সমান চলে আসছে দেখো 539 বাই 10 হয়ে যাবে ভাগ, এদিকে পাইও ভাগ হয়ে চলে আসলে 22/7 হবে, যে 22/7টা সেই 7টা যেটা তলায় বসাবো সেটা গুণের নিয়মে উপরে উঠে যাবে। ঠিক আছে, তো সেটাই হবে। এবার কি করতে হবে? কাটাকাটি করতে হবে। ঠিক আছে, তো কাটাকাটি করো। তার জন্য কি করা যায়? 11 দিয়ে এটা কাটার চেষ্টা করি। 11 দুগুণে 22, এখানে 11 4 44, 9 99, 7, আর কিছু উপরে 7 আসছে, আর নিচে এখানে 10। কিছুতে একটা মিস্টেক হয়েছে, 12 পাই r³, আর এখানে 2 2r, তার মানে 2r³, 2 পাই r³, আর এখানটায় বলছি যদি উচ্চতা দ্বিগুণ হতো, সরি উচ্চতা যদি 6 গুণ হতো, 6, আচ্ছা আচ্ছা, এই সেন্সে দেখো এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা এই উচ্চতাটাকে এখান থেকে 6 গুণ ধরে নিয়েছি। না, উচ্চতাটা এখান থেকে দেখো ব্যাসার্ধের দ্বিগুণ, এইটা যদি ব্যাসার্ধের 6 গুণ হতো সেটা বলতে চাইছি, উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হতো, অর্থাৎ এখানে এই 2r এর সঙ্গে যেটা আমরা 6 গুণ করেছি এটা নয়। ঠিক আছে, এখানে r এর সঙ্গে 6 গুণ করতে হবে, অর্থাৎ 6r লিখতে হবে। ঠিক আছে, মেবি এবারে উত্তর এসে যাবে দেখো, কারণ এখানে তো মিলছে না উত্তর। 6r করলে এখানে লিখবো 6r, এখানে লিখবো 6 পাই r³, এখানে সিমিলার লিখবো 6 পাই r³, এখানে লিখবো 5 পাই r³, তাহলে এখানে 10 নয় 5 হয়ে আসবে ভাগ তলায়, তাই তো 5 মানে 5, 6 থেকে 2 4 আসবে, এখান থেকে 4 4, এখানেও 4 আসবে। দেখো এবার ঠিক আছে। এবার দেখো 49টাকে লিখতে পারি 7 গুণ 7, আর এখানে একটা 7 আছে, নিচে দেখো 2 গুণ 2 লিখতে পারি, আর একটা 2 আছে, তার মানে এটাকে লেখা যায় 7 এর 2 তার হোল কিউব। ব্যাস হয়ে গেল। আর কিউবের মান যদি 7 এর 2 হোল কিউব হয়, তাহলে আর এর মান নিশ্চয়ই দুদিক থেকে কিউব কিউব বাদ গেলে 7 এর 2 হবে, অর্থাৎ এটাকে ভাগ করলে হবে 3.5 সেন্টিমিটার, না ডেসিমিটার, ডেসিমিটার। বুঝেছে? আমাদের কি বলেছে? চোঙটার উচ্চতা বের করো। তো চোঙটার উচ্চতা কত? উহার ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, অর্থাৎ এই যে উচ্চতাটার মানটা আমরা এখান থেকে লিখে নেব, যে উচ্চতা সমান 2 গুণ 3.5, অর্থাৎ 7 ডেসিমি। ব্যাস এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখো, পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, যৌগিক গড় বলেছে 24 এবং পি এর মান তোমাকে বের করতে হবে। তো তার জন্য একটা ছক ফার্স্ট বানিয়ে নিলাম। এবার এই ছকের জায়গায় আমরা মানগুলোকে বসে নিচ্ছি। দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর 50, 40 থেকে 50, আচ্ছা একটা বেশি হয়েছে, ঠিক আছে, এটা এর জন্য আছে। আচ্ছা পরিসংখ্যাগুলো দেওয়া আছে দেখো, 15, 20, 15, 20, 35, পি 10। এরপর কি করতে হবে? আমাদের মধ্যমান বের করতে হবে। আর মধ্যমান বের করতে গেলে কি করতে হয়? শ্রেণী যেটা থাকবে উচ্চসীমা আর নিম্নসীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ আসবে 10 আর 0 যোগ করে 10 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। 20 আর 10 যোগ করে 30 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 15 হবে। সিমিলারলি এখানে
এখানে যেমন গ্যাপ 10 করে, তো এদের মাঝখানেও গ্যাপও 10ই থাকবে। তো একটা পেয়ে গেছো যখন আর হিসেব করতে হবে না, সরাসরি তুমি বসাতে থাকো 10 যোগ করে অর্থাৎ 25, 25 10 35, 35 10 45 অটোমেটিক এসে যাবে। এবার পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ xi fi বের করতে হয়। এটা হচ্ছে xi এটা, আর পরিসংখ্যাকে ফ্রিকোয়েন্সিকে fi দিয়ে বোঝানো হয়। তো xi fi গুণ করে এখানে বসাতে হবে। 15 5 75, ঠিক আছে, 20 15 300, এখানে গুণ করলে 875, এখানে 35 p, এটা 450। এটা সব কটাকে যোগ করে দাও, এখানে সব কটাকে যোগ করলে চলে আসবে তোমার 1700 প্লাস 35 p, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সিগুলোকে সব কটাকে যোগ করো, অর্থাৎ পরিসংখ্যাগুলোকে সব কটাকে যোগ করো, এখানে আসবে দেখো 80 প্লাস p, হয়ে গেল। আর যৌগিক গড়ের যে সূত্র আছে, যৌগিক গড়ের যে সূত্র সেটা কি, যৌগিক গড় সমান সামেশন xi fi বাই সামেশন fi, তাই তো। তো যৌগিক গড়ের মান কত বলে দিয়েছে, 24 বলেছে, তাই জায়গায় 24 বসাও। আর xi fi এর মান কত বেরোলো, 1700 প্লাস 35 p, সামেশন fi এর মান কত, 80 প্লাস p, কোনাকুনি গুণ করো, 24 8 কত আসছে, 24 8 192, তাই তো, 192। আর হচ্ছে তোমার কত ভুল বলছি নাকি, একবার চেক করে নি, 2 3 16 3 19, ঠিকই আছে, 192 প্লাস 24 পি, দেখো জাস্ট গুণ করলাম, 80 প্লাস 80 প্লাস পির সঙ্গে 24 গুণ করছি আর কি, এখানে 1700 প্লাস 35 পি। তো এদিকে নিয়ে নাও, এদিকে নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এটা 24-এর সঙ্গে 8 গুণ করছে, একটা শূন্য বাদ পড়েছে এখানে, তো এদিকে পিটাকে এদিকে নিয়ে নাও, আর এটাকে এদিকে নিয়ে নাও, তাহলে 1920 মাইনাস 1700 সমান 35 পি মাইনাস 24 পি। এটা বিয়োগ করলে কত আসছে দেখো, 1920 থেকে 1700 বিয়োগ করলে আসবে কত, 220, আর এখান থেকে 35 থেকে 24 বিয়োগ করলে হবে 11 পি, তার মানে পি এর ভ্যালু 220 বাই 11 অর্থাৎ 20। তো এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, মধ্যমা বের করতে হবে। তো একটা ছক বানিয়ে নিলাম ফার্স্ট আমরা, তো ছকের মানগুলোকে তুলে নাও, 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 40 50 60, 60 থেকে 70। পরিসংখ্যা দেওয়া আছে দেখো 4 7 10 15 10 8 5। আর মধ্যমার সময় ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বের করতে হয়, প্রথমে যেটা আছে বসিয়ে দাও, তারপর এইভাবে যোগ করতে করতে বসাও, 7 আর 4 11, 11 আর 10 21, এইভাবে চলতে থাকবে পরপর, ঠিক আছে। তাহলে 21 আর 15 যোগ করলে হবে 36, 36 আর 10 যোগ করে 46, 46 আর 8 হচ্ছে 54, 54 আর 5 হচ্ছে 59। তো এটা আমাদের এন সব থেকে শেষে যেটা আসছে সেটা এন। এবারে আমাকে দেখতে হবে এন কি এসছে, বিজোড় সংখ্যা। তো এন যদি বিজোড় সংখ্যা হয়, তার মানে n+1/2 অর্থাৎ n/2 প্লাস 1 অর্থাৎ 59, সরি এন বিজোড় সংখ্যা যেহেতু n/2 প্লাস 1 নয়, n+1/2 মানে 59 প্লাস 1/2 অর্থাৎ 60/2, মানে 30তম পদ যেটা আসবে সেটা আমাদের মধ্যমা শ্রেণী হবে। তো দেখো 30তম পদ কোনটা পড়ছে, 30তম পদ দেখো এই জায়গাটায় পড়ছে, অর্থাৎ 21-এর পরে হবে। তো 21-এর পরে হবে মানে কোন শ্রেণীটা নিতে হবে, কোন শ্রেণীটা আমার নিতে হবে, দেখো এখানে আমার দেখো 30 থেকে 40 হবে সেই শ্রেণীটা, কারণ দেখো 30তম পদ মানে 21কে ক্রস করে বেরিয়ে আসছে, অর্থাৎ আমার যে মধ্যমা শ্রেণী হবে সেটা হচ্ছে এই 36 এখানেই হবে, এটাকে নিতে হবে মধ্যমা শ্রেণী। তো সেক্ষেত্রে এটা তার হবে মধ্যমা শ্রেণী এইটা, আর এটা তার হবে পরিসংখ্যা। তো এখান থেকে বুঝবে কি করে, এটা নিতেই হবে, কারণ 30 এসছে মানে বুঝে নেবে এটা 30 এসছে মানে 21 দেখো ক্রস করে বেরিয়ে এসছে 36। তো সবসময় বড়টাকে নিতে হয়, ক্লিয়ার, এটা বড়টাকে নিতে হয়। তো ব্যাস এবার হচ্ছে আমাদের করতে হবে মধ্যমার সূত্র। তো মধ্যমার একটা সূত্র আছে, মধ্যমা নির্ণয়ের সূত্র আছে একটা কি, মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ, ঠিক আছে, n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তো এল মানে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, অর্থাৎ এল এর মান কত, এখানে দেখো 30, এল সমান এখানে কত 30, এন মানে কত, এন এর মান কত 59। আচ্ছা, এরপরে সিএফ মানে কোনটা,
সিএম মানে মধ্যমা শ্রেণীর আগের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ এখানে কত আছে 21। আচ্ছা, এগুলো আমি মুখে বলে যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা সেটে এরকম মধ্যমা থাকে, জিনিসটা আসলে তোমরা ধরেই নিয়েছো, ধরে নিচ্ছি আমি। আরেকটা কি আছে এফ মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ এখানে 15। ঠিক আছে, এফ। আরেকটা আছে কি এইচ মানে উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, তো এখানে কত আসবে 10 আসবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রশ্নে এখানে একটু মিস্টেক আছে, এটা 0 থেকে 10 হবে। ওকে, যাই হোক, তো মানগুলোকে বসিয়ে দেবো এবারে ফটাফট। তো এল এর মান কত আসবে এখান থেকে? এল এর মান দেখো 30 প্লাস n/2 মানে কি 59/2 মাইনাস সিএফ মিনস 21, এফ এর মান 15 গুণ এইচ এর মান 10। তো সলভ করলে 30 প্লাস এটাকে বলে 29.5 মাইনাস 21, আর এখান থেকে 5 2 কাটো 3 এখানে 2। ঠিক আছে, 30 প্লাস এটা বিয়োগ করলে হবে 8.5, তাই তো 8.5 গুণ 2 নিচে 3, 30 প্লাস 8.5কে 2 দিয়ে গুণ করলে 17, তাই তো 17/3, তাহলে 20 প্লাস 17/3কে ভাগ করলে কত আসবে? সরি 30, 20 কেন 30, এটা 30। তো 3 5 15, 3 6 18, 3 5 15 মানে 5 5 5 পূর্ণ 2 এর 3, এইভাবে লিখে রেখে দিলাম। ঠিক আছে, তো যোগ করে দিলে কত আসছে দেখো 35 পূর্ণ 2 এর 3। ঠিক আছে, এটাই মোটামুটি উত্তর আমাদের, প্রায় এত উত্তর। এবার এটা 2 এর 3 মানে কি 67 লিখতে পারো, 35.67 এটাও লিখতে পারো। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো আমাদের কি বলেছে, তথ্যটির সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে। ভালো কথা, ছক বানিয়ে নাও। তো ছকে দেখো 10-এর কম যেমন আছে লিখে নিলাম। তো এখান থেকে আমাদের শ্রেণী সীমানা বানাতে হবে। পরিসংখ্যা যখন শ্রেণী সীমানা, এক সেকেন্ড, এটা শ্রেণী সীমানা না, এটা পরিসংখ্যা। এটা একটু লেখাটা ভুল হয়েছে, এটা এই জিনিসটা একটু লিখে নাও, শ্রেণী সীমানা। ঠিক আছে, 10-এর কম লেখা থাকলে আমরা লিখতে পারি 0 থেকে 10। এখানে 20-র কম মানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। ওকে, 80-র কম, তখন 60 থেকে 70 পর্যন্ত, 80 পর্যন্ত নেওয়া যায়। ঠিক আছে, চলো এবার দেখো, তো এখানে কত আছে 4 আছে, ফার্স্ট বসিয়ে দাও। এবারে 10-এর কম 4 আছে, 20-র কম আছে 16, তার মধ্যে অলরেডি 0 থেকে 10-এর মধ্যে 4 জন ঢুকে আছে। তার মানে শুধু 10 থেকে 20-র মধ্যে কত আছে? নিশ্চয়ই 16 থেকে 4 বিয়োগ করে যেটা আসবে সেটা 12। সিমিলারলি 30-এর কম আছে 40 জন, তার মধ্যে অলরেডি 20-র কম 16 জন চলে গেছে, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত হবে? 40 থেকে নিশ্চয়ই 16 বিয়োগ, ক্লিয়ার, অর্থাৎ 24। এইভাবে চলতে থাকবে। 76 মাইনাস 40, তো বিয়োগ করলে কত আসছে 36। এবার 96 মাইনাস 76, 96 মাইনাস 76 করলে আসবে কত? এটা 96 ছিল, তাই তো? ওকে, তার মানে আসবে কত 20। একটু কোশ্চেনের সংখ্যা এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, বাট তোমরা তোমাদের মতো একটু অ্যাডজাস্ট করে নেবে। এখানে হয়তো সংখ্যা তোলার সময় অনেক সময় মিস্টেক হতে পারে, আমার এখানে যা কোশ্চেনের সংখ্যা আছে সেই অনুযায়ী আমি অঙ্ক করছি। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে একটু করে নিও। ঠিক আছে, দেখো, তা 96 মাইনাস 76, আমার সম্ভবত মনে হচ্ছে এখানে তোমাদের যে কোশ্চেন আছে সেখানে এটা 96 নয়, এখানে মনে হচ্ছে এটা 76 আছে। ঠিক আছে, আমি জানি না কী ব্যাপার এই। ঠিক আছে, 96 মনে হচ্ছে আমার এটা 97 আছে। একবার আমি কারেকশন করে নিচ্ছি, একবার চেক করে নি, ধরো। ঠিক আছে, 97ই ধরে অঙ্ক করো, এটা 97ই ধরো। আচ্ছা, এটা আসছে কত 21। আচ্ছা, নেক্সট চলে আসছে কত 112 বিয়োগ 97, এটা করলে কত হচ্ছে 7 5 দিয়ে 12 মানে 15। এরপরে 120 মাইনাস 112, তার মানে আসছে কত 8, আর 125 মাইনাস 120 5। তার মানে দেখতেই পাচ্ছ সব থেকে বড় মান এখানে 96 আর ওই 76 এর মধ্যে কোনো ফারাক গেল না, কারণ পার্থক্য তো বোঝাই গেল না, কারণ আমাদের বুঝতেই পারছো সংখ্যাগুলো মান মানে সব থেকে বড় মান যেখানে থাকবে সেটাকে নিতে হবে। ভালো করে খেয়াল রেখো, 3টে টাইপসের অঙ্ক, শুধু গড় বের করা, শুধু মধ্যমা বের করা, শুধু সংখ্যাগুলো মান, এই 3টে জিনিসের পরিসংখ্যা বিভাজন ছক বানানোর সময়
খেয়াল রাখবে কোনটাকে কীভাবে করা হচ্ছে, প্রত্যেকটা অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করবে। সংখ্যাগুরু মানের বেলা তখন কিন্তু আমরা দেখবো সব থেকে বড় মান কোথায় আছে। যেমন মধ্যমার বেলা এক্ষুনি দেখলাম কি কোন শ্রেণীতে মধ্যমাটা বিলং করে সেটাকে আইডেন্টিফাই করতে হয়, কিন্তু এখানে সরাসরি কোন ঘরে সব থেকে বেশি মান সেটাই কিন্তু তোমার সংখ্যাগুরুর শ্রেণী হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে সংখ্যাগুরুর শ্রেণী কোনটা, 30 থেকে 40, এটা হচ্ছে তোমার সংখ্যাগুরুর শ্রেণী। ঠিক আছে, তার মানে 30 থেকে 40 হয়ে গেল তোমার সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী। এবার সংখ্যাগুরু শ্রেণীর সংখ্যাগুরু মান নির্ণয়ের একটা সূত্র হয়, যেটা L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তো এল মানে সিমিলারলি যেমনটা বললাম, এল মানে শ্রেণী সীমানা, মানে ওই যে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা অর্থাৎ 30 প্লাস। ঠিক আছে, এখানে দেখো F1 এর মান কত 36, মানে এটা পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা। F0 মানে এর আগের ঘরের পরিসংখ্যা যেটা আসছে 24, মাইনাস 2F1 মানে 2 ইন্টু 36 মাইনাস F0 মানে আগের ঘরের পরিসংখ্যা মানে 24, F2 মানে পরের ঘরের পরিসংখ্যা, এটা F0, সরি হ্যাঁ এটা F0, এটা F1, এটা F2, এটা মনে রাখবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো F2 এর মান তাহলে কত 21 গুণ H মানে কত 21। ঠিক আছে, চলো H এর মান কত 10। ঠিক আছে, H এর মান এখান থেকে 10 চলে এলো। এবারে 30 যোগ 36 থেকে 24 বিয়োগ মানে 12, মানে 72 মাইনাস 5 4 ইন্টু 10, সলভ করলে আসছে 30 প্লাস 12, 5 7 12, 4 একে 5 2 গুণ 10, মানে 30 প্লাস 120, 3 দিয়ে এটা ছোটো নিতে পারো, 3 4 12, 3 9 27, তো 40 আর নিচে 9। তো সলভ করলে 30 প্লাস এটাকে ভাঙলে 9 4 36, 4 এর 9, তো এটা মোটামুটি তোমার আনসার চলে আসবে 34 আর 4 এর 9। এবার এটাকে দশমিকে করে নেবে, যেটা আসবে এটাই উত্তর প্রায়। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো বাস এই সেটের সমস্ত কোশ্চেন সলভ করে দিলাম, নেক্সট সেটে আবার দেখা হচ্ছে।